পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার প্র্যাকটিস হচ্ছে কোর্টরুমে। বাংলাদেশে হচ্ছে আপনার এভিডেন্স কালেকশন, এভিডেন্স প্রিজার্ভেশন, এটার মধ্যে সবচেয়ে বড় গাফলতি হয়, যার কারণে আমরা শত শত মাস, শত শত বছর চলে যায়, কারণ আমরা সুষ্ঠু বিচার পাই না। আদালত এমন একটা জায়গা যেখানে আপনার ইমোশনের কাজ নেই, প্রমাণের কাজ। এখন প্রমাণ তো আপনি আগের কালেক্ট করতে দেন নাই, প্রমাণ ধ্বংস করে ফেলেছেন। অতএব আপনি সঠিক বিচার বাংলাদেশে পাওয়া খুব কঠিন একটা কাজ। সম্প্রতি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার যে সুইসাইডাল নোটটা আছে সেটাকে আপনি আপনার এক্সপার্টিস দিয়ে এক্সপ্লেইন করেছেন। বাংলাদেশে ফরেনসিক সায়েন্সের সাবজেক্ট নেই। আমেরিকা উন্নত, তারপরে আপনার ইসরায়েল উন্নত, রাশিয়া উন্নত, ইন্ডিয়া উন্নত, ফরেনসিক হচ্ছে সায়েন্সগুলো। এখন আমার বাংলাদেশে হচ্ছে আমরা চেতনা, আদর্শ, স্পিরিট নিয়ে এই পরিমাণ অবস্থা আছি, শিখার কোনো সময় নাই, শুধু হচ্ছে মুখের মানে গাল বেঁচে চলা যেটা আছে সেটা চলতেছে। আমাদের একটা পুলিশদের হচ্ছে যে খুব একটা বদনাম হচ্ছে, ওরা অনেক বেশি লোকদেরকে ধরে নিয়ে আসে। আমি সাসপেক্ট ডিটেক্ট নামে হচ্ছে একটা টুলস আছে, যেখানে আমি আঙ্গুলের মধ্যে শুধু সেন্সরটা লাগিয়ে দিয়ে অটোমেটিক্যালি আপনার রেসপন্স দেখে হচ্ছে বলে দিবে আপনি সন্দেহভাজন নাকি সন্দেহভাজন। এটা খুব দ্রুত অ্যানালাইসিস। আরে বাহ! লেয়ার ভয়েস অ্যানালাইসিস একটা টুলস আছে, যেখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ হোক আপনার শুধু ভয়েসটাই অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারবো কোন ইমোশন ছিলেন, কোন জায়গায় ডিসেপটিভ মোডে ছিলেন। চায়না কি করলো হচ্ছে যে আমেরিকার বিপরীতে খুব কম খরচে ডিপচিক হচ্ছে নামে ফেলছে, $1 ট্রিলিয়ন হচ্ছে ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ করা লাগছে। আমাদের আজকের পডকাস্টে অতিথি হিসাবে সঙ্গে আছেন বাংলাদেশের একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী ও প্রশিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেন। মোহাম্মদ মিরাজ হোসেন একজন অভিজ্ঞ সিবিটি ও এনএলপি ট্রেনার। এর পাশাপাশি তিনি একজন লাইফ কোচও, যিনি রাইটিং অ্যানালাইসিস ও ফরেনসিক ডকুমেন্ট পরীক্ষায় বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশের আর্মি, পুলিশ ও ইন্টেলিজেন্সকে ইন্টারোগেশন, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, প্রোফাইলিং ও ফরেনসিক সায়েন্সের উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে তিনি মেন্টাল ফিটনেস, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওয়ার্কপ্লেস স্কিলস নিয়ে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস BIPS এর পরিচালক হিসাবে। তার প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে দেশের বহু মানুষ মানসিক ও পেশাগত উন্নয়নে সহায়তা পেয়েছেন। আজকের এই আলোচনায় তিনি তার জীবন, কাজ এবং সাইকোলজি, ফরেনসিক ও প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মোহাম্মদ মিরাজ হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা যখন প্রথম আপনার এতগুলো ডেজিগনেশন পড়ছিলাম, আপনি পিএইচডি করছেন এবং ফরেনসিক এত কিছু নিয়ে কাজ করছেন, তা আমি ভেবেছিলাম যে ভদ্রলোকের বয়স হবে 55-60 বছরের মতন, দীর্ঘদিন ধরে কাজ করে অভিজ্ঞতা দিচ্ছেন। কিন্তু আপনি এত তরুণ বয়সে এরকম একটা ডিফিকাল্ট কাজ করছেন, ইউনিক কাজ করছেন। তখন প্রথম প্রশ্নটি আপনার কাছে যে এই ফরেনসিক ইনভেস্টিগেশন দিয়ে কাজ করা যায়, কাজ করার ইচ্ছেটা এবং এটা নিয়ে পিএইচডি করার মতন ইচ্ছে কেন হলো, কেমন করে এলো? আসলে হচ্ছে আমার সবকিছু নতুন ভাবে জানতে ভালো লাগে। নতুন একটা বিষয় হচ্ছে আমি একাধিক অ্যাঙ্গেল থেকে চিন্তা করা বা শেখার চেষ্টা করে থাকি। আর বাংলাদেশে হচ্ছে যখন কোভিডটা ছিল, কোভিড আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ওই সময় পড়াশোনা ছিল না, যার কারণে আমি অনলাইনে প্রচুর বিভিন্ন প্রায় 200-300-র উপর আমি ট্রেনিং করতে থাকি। সেখান থেকে আসলে আমি জানা শুরু করে হচ্ছে যে প্রথম বাংলাদেশে ইন্টারন্যাশনাল এজেন্ট বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস একটা বিষয় আছে, হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করে মানুষের পার্সোনালিটি জানা যায়। তখন আমি কি করলাম, সাথে সাথে কিছু বই PDF আমি স্টোর করে রাখলাম। পরবর্তী দেখলাম না কেউ আমাকে শেখাচ্ছে, তখনই হচ্ছে আমি একদিন একটা স্যারের ক্লাসে জয়েন করলাম। জয়েন করার পরে স্যার বলতেছে হচ্ছে FBI-তে এইভাবে কাজ করছে। তখন আমি নিজেকে কোশ্চেন করলাম, ওনারা পারছে আমি পারবো না কেন? আল্লাহ আমাকে কোন জায়গায় যোগ্যতা কম দিয়েছে? তখনই হচ্ছে চিন্তা করলাম না, আমি এই টপিক্সের উপরে হচ্ছে পিএইচডি করব, আমি একটা কন্ট্রিবিউশন রাখবো। যেখানে FBI হচ্ছে জো নেভর আর অন্যান্য আমেরিকান এক্সপার্টরা, ওনারা হচ্ছে বইগুলোতে ওনারা যা পেয়েছেন সব লিখেছেন। আমি এখন এটাকে একটা রিসার্চ ভ্যালিডেট দেওয়ার চেষ্টা করতেছি, একটা স্কেল ম্যানুয়াল তৈরি করতেছি, এই নিয়ে বর্তমানে পিএইচডি করতেছি। কিউরিসিটি এবং চ্যালেঞ্জ থেকে আমার সবকিছু করা। এক্সেলেন্ট। এবং সারা দুনিয়া জুড়ে যারা উন্নত বিশ্ব, তারা এখন যেটা হয়, যে কোনো অপরাধ সংগঠিত হলে সেখানে গিয়ে চট করে চলে যান, ফরেনসিক টিম চলে যায়। ফরেনসিক টিম গিয়ে আলামত সংগ্রহ করে সেটাকে অ্যানালাইসিস করে তারপরে আদালতে সেটা তারা দেখান এবং সেটা দেখানোর মাধ্যমে তারা নিশ্চিত করেন যে হ্যাঁ, ইনি প্রকৃত অপরাধী। আমাদের দেশে যেমন হয়, সওয়াল জবাবের মধ্যে দিয়ে আসলে আমরা চেষ্টা করি এবং এক্ষেত্রে অনেক ফাঁক থেকে যায়, যেটা বলা হয় যে অনেক নিরপরাধ মানুষ দণ্ডিত হয়ে আছেন এবং অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে, কেবলমাত্র আইনের মার পাচ্ছে। কিন্তু যদি ফরেনসিক এভিডেন্সটা থাকতো আমাদের দেশে সেভাবে, তাহলে বোধহয় অপরাধীরা এভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পেত না, তাই না?
স্যার আমার বিষয় হলো, আমি মনে করি বাংলাদেশে হচ্ছে যে কোনো ভাবে প্ল্যান করা হয়েছে বা ইন্টেনশনালি আনইনটেনশনালি আমাদেরকে এমন করা হয়েছে যেন আমরা হচ্ছে কখনো আমরা যেন সুবিচার না পাই, বা চোররা যেন চুরি করতে পারে, ডাকাতরা যেন ডাকাত করতে পারে। যেমন হলো, আমি যদি জানি ধরলাম এই ডাক্তার ভুল করতেছে, আমি তাহলে আরেক ডাক্তারের কাছে যাইতে পারবো। ঠিক হচ্ছে ফরেন্সিকের ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত ফরেন্সিক সায়েন্স সাবজেক্ট পর্যন্ত নেই, যেখানে গতকালকে আমাকে এক ইন্টারন্যাশনাল স্কুল ইউনিভার্সিটি কলকে বলতেছে, স্যার আমার হচ্ছে সামার ভ্যাকেশন চলতেছে, আপনি আমাকে এতগুলি স্টুডেন্টকে ইন্টার্নশিপ করান, আচ্ছা আপনি তো ইন্টারন্যাশনাল অনেক ভালো কাজ করছেন। তখন আমি কিভাবে বুঝাবো স্যার বাংলাদেশে ফরেন্সিক সায়েন্সের সাবজেক্ট নেই, যেখানে আমি এখন বর্তমানে পিএইচডি করছি, সেখানে সাবজেক্টগুলো হচ্ছে এরকম: ফরেন্সিক ডেন্টাল, ফরেন্সিক সিভিল, ফরেন্সিক সাইকোলজি, ফরেন্সিক বায়োকেমিস্ট্রি, সাইবার সিকিউরিটি। আর আমাদের এখানে হচ্ছে সব ডিফারেন্ট, ফরেন্সিক সায়েন্স পর্যন্ত নেই, অনলি শুধু ক্রিমিনোলজি থিওরিটিক্যাল একটা সাবজেক্ট আছে যেটার অ্যাপ্লাইড নলেজ, এবং আমরা পুলিশের সাথে যে কাজ করব, যে শিখবো, সেই সুযোগগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অতএব আমাদের দেশে হচ্ছে এক হচ্ছে শিক্ষা দেয়া হচ্ছে না, শিক্ষিত হলে আমরা তো বুঝতে পারবো এখানে রেপ হয়েছে বা এখানে একটা ক্রাইম সিন হয়েছে, আমরা যে হচ্ছে আমি নিজে হাত দিলে আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে, আমাকে এটা সিকিউর রাখতে হবে, তথ্যগুলো আমার এভিডেন্সের নিতে হবে। বাংলাদেশে হচ্ছে আপনার এভিডেন্স কালেকশন, এভিডেন্স প্রিজার্ভেশন, এটার মধ্যে সবচেয়ে বড় গাফলতি হয়, যার কারণে আমরা শত শত মাস, শত শত বছর চলে যায়, কারণ আমরা সুষ্ঠু বিচার পাই না। আদালত এমন একটা জায়গা যেখানে আপনার ইমোশনে কাজ নেই, প্রমাণে কাজ। এখন প্রমাণ তো আপনি আগে কালেক্ট করতে দেন নাই, প্রমাণ ধ্বংস করে ফেলেছেন, এবং প্রমাণ অ্যানালাইসিসের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েতে এত টাইম লেগেছে যে আপনার সবকিছু এলোমেলো হয়ে গেছে। অতএব আপনি সঠিক বিচার বাংলাদেশে পাওয়া খুব কঠিন একটা কাজ। সো এখন এই প্রযুক্তির যুগে এসে, এবং আমরা এখন সংস্কারের কথা বলছি, আধুনিকায়নের কথা বলছি, ডিজিটালাইজেশনের কথা বলছি, আমার তো মনে হয় এখনই রাইট টাইম যে প্রযুক্তিগতভাবে এই সব ঘটনাগুলোকে অ্যানালাইসিস করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা। আমি হচ্ছে গত ডিসেম্বরে যখন বাংলাদেশে এসেছি পিএইচডি ছুটিতে, তখন পুলিশ সংস্কার কমিটি এবং হচ্ছে স্বাস্থ্য খাত সংস্কার কমিটি দুই গ্রুপের কাছে আমি ফরেন্সিকের কিছু হচ্ছে প্রপোজাল পাঠিয়েছি। বাট দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে ফরেন্সিকের হচ্ছে ওনারা এডুকেশন লেভেলটা যে শুরু করা দরকার, আমি শর্ট টার্ম লং টার্ম প্ল্যানও বলেছিলাম, দিয়েছি, ওনারা কোনো কিছু এখন পর্যন্ত করেন। অতএব সংস্কার এগুলো হচ্ছে যে কিছু আমি বলবো আইওয়াশ লেভেলের কাজ, যেখানে রিয়েল অর্থে আপনি যদি লং টার্ম প্ল্যানিং এর জন্য হচ্ছে কাজ করেন, কোনো কিছুই কতটুকু আউটপুট পাওয়া যাবে তা নিয়ে আমার একটা কোশ্চেন আছে। যেমন বর্তমানে আমার একটা প্রপোজাল ছিল, আমাদের যে সাইবার সিকিউরিটি আইসিটি প্রচুর স্টুডেন্ট আছে, ওদেরকে আমি যদি 1 মাসের ট্রেনিং দিয়ে বা 2 মাসে দিয়ে দিই, আমি সাইবার ফরেন্সিক, ডিজিটাল ফরেন্সিকের এক্সপার্ট বানাতে পারবো। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যামেরাগুলো অ্যানালাইসিস হচ্ছে, ক্রাইম হবে, আমি সাথে সাথে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমি ফরেন্সিক রিপোর্ট দিয়ে দিব এবং অন্যদেরকে ইনভেস্টিগেশনে হেল্প করবো সার্ভিলিয়েন্সের ক্ষেত্রে। যারা হচ্ছে এখন মাস্টার্স করছে, আমি যে এরকম 50-100টা ছেলেকে যে কেমিস্ট্রি পড়তেছে, বায়োকেমিস্ট্রি পড়তেছে, এরকম 5টা 1 বছরের জন্য আমি বাইরের দেশে মাস্টার্স করতে পাঠিয়ে দিচ্ছি, ওরা বাংলাদেশে এসে ফরেন্সিকের এই সেক্টরে কাজ করুক। অর্থাৎ যে সাবজেক্টে পড়ছে ওই সেক্টরে মাস্টার্স করে আসুক, আগামী 3 বছরের মধ্যে আমরা ফরেন্সিকের একটা স্বয়ংসম্পূর্ণ দিকে যেতে পারবো। এরপর আমরা এখানে নিজস্ব বাইরের ইউনিভার্সিটি থেকে টিচার এনে যেন ওদেরকে এইভাবে কন্ট্যাক্ট থাকবে, আগামী 3-5 বছরের মধ্যে আপনি আমাদের ট্রেন আপ করে দিবেন, আর এরাই যেন ট্রেনিং করে আমাদের দেশটাকে চালিয়ে নিতে পারে। আমাদের বাংলাদেশে যদি বলেন যত প্রজেক্ট, যে ট্রেনিংগুলো আছে, আমি চায়না থেকে আনছি, গত 10 বছর 20 বছর ধরে সে ওনাদের ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের ইঞ্জিনিয়াররা ও কাজ শিখে যেন হচ্ছে পরবর্তী প্রজেক্টটা ওনারাই করবে, এরকম তৈরি হতে দেওয়া না। অতএব দূরদৃষ্টিতা এবং অভাব, আর একটা হলো কাজ করতে না দেওয়ার হচ্ছে প্রবণতা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। আপনি তো খুবই চমৎকার প্রপোজাল দিয়েছেন যে আমরা আগামী 3 বছর মধ্যে যদি টার্গেট করি, আমরা একটা স্বয়ংসম্পূর্ণ ফরেন্সিক ডিপার্টমেন্ট আমরা তৈরি করতে পারবো। এবং এখনকার বাস্তবতাতে এটা অত্যন্ত জরুরি, একটা ফরেন্সিক একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে তোলা। এবং এটা হলে হবে যে আমাদের যেমন এখন একটা হয় আদালতে একটা মামলার বা বিচার পেতে বছরের পর বছর চলে যায়, কিন্তু যখন আমার এই ফরেন্সিক এভিডেন্স থাকবে তখন তো ওয়ান টুর ব্যাপার, কারণ এভিডেন্স যাবে, জাজ দেখবেন এভিডেন্স আছে, উনি সাথে সাথে ওনার রায় দিতে পারবেন। এবং যুক্তি তর্ক দিয়ে বা কুতর্ক করে কখনোই একজন অপরাধীকে রেহাই দেওয়া যাবে না, এবং একজন নিরীহ মানুষ তিনি সুবিচার পাবেন, তাই না? আমার অবজারভেশন থেকে আমি যতটুকু হচ্ছে দেখেছি, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য সাইকোলজিক্যাল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আমার এই ছোট বয়সে আমি দেখলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার প্র্যাকটিস হচ্ছে কোর্টরুমে। আমি দেখলাম কোনো পক্ষেই তো সত্য বলতেছে না পুরোপুরি, সবাই নিজেকে প্রুভ করার চেষ্টায় আছে আমি ইনোসেন্ট, কিন্তু আসলে কেউ ইনোসেন্ট না, সবারই হচ্ছে কিছু না কিছু অংশ দায়ী আছে। ঠিক একইভাবে হচ্ছে যে আমরা আদালতকে হেল্প তখনই করতে পারবো যখন আমরা ফরেন্সিক বিষয়গুলোকে হচ্ছে যে আরো
ওনাদের কাছে সহজ করে তুলবো, কার্যক্রমগুলো করে তুলবো, তখন আমরা বিচারক পেতে পাবো। অ্যাবসলিউটলি। ফরেনসিক এভিডেন্স হচ্ছে একেবারে কনক্লুসিভ। সেটা একেবারে অনেকভাবেই হতে পারে, যে যদি কাউকে আঘাত করে থাকে তার হাতে তার ডিএনএ ওখানে চলে যাবে, এবং যিনি পাল্টা আঘাত করছেন তার আঘাতের চিহ্ন এখানে থাকবে, হাতের ছাপ থাকবে, অনেক কিছু আছে, মাথার চুল পাওয়া যাবে। এবং এটা দিয়ে প্রমাণ করাটা খুব ওয়ান টুর ব্যাপার, অত জটিল কোনো কিছু না, এবং খুব সহজেই করা সম্ভব। সারা বিশ্ব জুড়ে এটা হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো আমাদের টাইম চলে এসছে বাংলাদেশে এই জিনিসগুলো করার। আরেকটা ব্যাপার যেটা বলছিলেন, যে ইন্টারভিউ করার সময় যখন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয় আমাদের দেশে, আনার পরে তার যখন ইন্টারভিউ করা হয়, বাইরের দেশে আমরা দেখেছি যে একটা বদ্ধরূপে তাকে ইন্টারভিউ করে, চারিদিকে ক্যামেরা থাকে, বাইরেও একটা কালো কাচের আড়ালে থাকে, এবং তারা সারাক্ষণ এখানে সাইকো অ্যানালাইসিস, তার বিহেভিয়ারাল অ্যানালাইসিস, তার অঙ্গভঙ্গি, তার হাতের নড়াচড়া, চোখের দৃষ্টিভঙ্গি, এটা দেখেও তারা বুঝতে পারে যে সে আসলে এই অপরাধের সাথে সে জড়িত কিনা। এখন এখানে যদি আপনি কাজ করতে চান, আমাদের ফরেনসিকের একটা কথা হলো, হয় আপনি কাজ করতেছেন না বা কাজ করতে দিচ্ছেন না। আমি বল বাংলাদেশে দুইটা হচ্ছে। এবার যদি কাজ করতে চান, কত লেভেল আপনি কাজ করতে পারবেন। একটা হলো আপনি ইন্টারভিউ নিচ্ছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে সত্য না মিথ্যা বলছে সেটা আপনি বের করতে পারবেন। লেয়ার ভয়েস অ্যানালাইসিস একটা টুলস আছে, যেখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ হোক আপনার শুধু ভয়েসটাই অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারবো কোন ইমোশন ছিলেন, কোন জায়গায় ডিসিপটিভ মোডে ছিলেন। আমি সে জায়গা থেকে একটা রিপোর্ট দিতে পারবো। আমার যদি সামনে এরকম ক্যামেরা থাকে, ভিজুয়াল স্ট্রেস অ্যানালাইসিস, আপনি সত্য মিথ্যা বলছেন কিনা, শুধু এই জায়গার হচ্ছে আপনার ব্লাড ফ্লোটা কি চেঞ্জিং হচ্ছে সেটা দেখে আমি বলে দিতে পারবো। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও একেবারে অটোমেটিক্যালি এটা বলে দিতে পারি। আপনি হচ্ছে আপনার, আমি যদি হচ্ছে পলিগ্রাফি তো সবাই কমন জানেন, পলিগ্রাফি অনেক অ্যাকুরেসি, কিছু জিনিস এক্সেপশনাল থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, বাট মোর অ্যাকুরেট এটা 87% হচ্ছে যায় আপনার। আর যতদিন যাচ্ছে তখন পলিগ্রাফি আরো ডেভেলপ করছে, এআই আসছে, সিস্টেমটা এখন অনেক রোবাস্ট। আপনার যেমন হচ্ছে আমি যে ইউনিভার্সিটি কাজ করি, এখানে দুই ধরনের পলিগ্রাফি, নর্মাল পলিগ্রাফি কাজ করে, আর একটা পলিগ্রাফি হচ্ছে যে আপনার হচ্ছে চোখের মনিটাও তারা অবজার্ভ করে, যখন সত্য মিথ্যা বলে চোখের মানে কথা বলে চোখের মনি কত বড় ছোট হচ্ছে, যেটা ইসরায়েল ডেভেলপ করছে, এটার অ্যাকুরেসি আবার 87%, মানে অনেক টপের দিকে চলে গেছে। অতএব আমাদের ফরেনসিকের সাইকোলজি বা সেখানে কাজ হলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করা, এবং হচ্ছে এগুলো সেকেন্ডারি এভিডেন্স। আমরা কখনো একটা রিপোর্ট প্রদান করি না, আমরা একাধিক টুলস ইউজ করে একাধিক টুলসের রিপোর্ট প্রদান করি। অতএব আমি যদি আবার স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, আমি প্রত্যেকটা স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে বলতে পারবো সে হচ্ছে সাইকোলজিক্যাল কোন টেকনিক বা ব্রেন ওয়াশের কোন টেকনিকটা ইউজ করছে, যার কারণে এদেরকে এইভাবে আপনার হচ্ছে কোনো কাজের দিকে নিয়ে গিয়েছে। অতএব রিপোর্ট অনেক কিছু প্রদান করাতে, কাজ করার জন্য সুযোগ দিতে হবে, এক্সপার্ট লাগবে। এবং এটা খুব একটা ভালো কথা বললেন যে প্রমাণটা কেবল একটা জায়গায় না, মাল্টিপল ওয়েতে প্রমাণ করা যায়, এবং মেশিন থেকে নির্ভুলভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি তিনি অপরাধ করেছেন কি করেন নাই, তাই না? এটা সম্ভব। আচ্ছা, আপনি যখন এটা বললেন, আমাদের নিশ্চয়ই আপনি বলছেন পিএইচডি করছেন এবং বাইরে পড়াশোনা করছেন, তো এই আমাদের দেশে তো এটা শেখার কোনো সুযোগ এখানে নাই, তাহলে কোথায় করছেন আপনি, কোথায় শিখছেন এগুলো? পৃথিবীর একমাত্র ফরেনসিক স্পেশালাইজড ইউনিভার্সিটি যেটা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি গুজরাট, সেখানে পিএইচডি করছি। মানে ইন্ডিয়াতে ইউনিভার্সিটি আছে ফরেনসিকের উপরে? সেটা ইউনিভার্সিটি আছে স্পেশালাইজড, এবং হচ্ছে একমাত্র পৃথিবীর ইউনিভার্সিটি। যেমন আপনি ফরেনসিক ডিপার্টমেন্ট যে কোনো ইউনিভার্সিটি খুলতে পারেন, কিন্তু একদম স্পেশালাইজড একটা টপিকস এর উপর করা, সেটা ইউনিভার্সিটি করা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন ফরেনসিকে এমন দেশগুলো উন্নত, যে দেশগুলো বাংলাদেশ হচ্ছে পছন্দ করে না। আমেরিকা উন্নত, তারপরে আপনার ইসরায়েল উন্নত, রাশিয়া উন্নত, ইন্ডিয়া উন্নত ফরেনসিক হচ্ছে সায়েন্সগুলো। এখন আমার বাংলাদেশে হচ্ছে আমরা চেতনা, আদর্শ, স্পিরিট নিয়ে এই পরিমাণ অবস্থা আছি, শিখার কোনো সময় নাই, শুধু হচ্ছে মুখের মানে গাল বেঁচে চলা যেটা আছে সেটা চলতেছে। এখন আমি বাংলাদেশে যখন আমি এখন সব এই 3 দেশে আমাকে শিখতে হবে। এখন আমাকে যে কোনো সময় আপনি ট্যাগ দিয়ে দিবেন আমি এই দেশে দালাল। এখন এক হচ্ছে শিখবো না, নাকি হচ্ছে আমি শিখবো, নাকি হচ্ছে আমি ট্যাগ থেকে বেঁচে থাকবো, কোনটাই? অতএব আমি এখন অনেক উদাহরণ আনতে পারি, আমি এই দেশের উদাহরণ আনবো আপনাকে বোঝানোর জন্য। অতএব আমাকে ট্যাগ দেওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি। আর একটা আমার সাইকোলজিক্যাল ফিলোসফি বলি, আল্লাহ বাঁচায় রাখলে আমার হচ্ছে আগামী হচ্ছে 30-40 বছর যদি বেঁচে থাকি, আমি ফরেনসিক সেক্টরে কাজ করা টান, যার কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট থেকে আমি সবসময় নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করবো, কারণ আমার একটা রিপোর্ট অনেক কিছু হবে। ঠিক এখন হচ্ছে ইন্ডিয়ার যে আমরা উদাহরণটা নিয়ে আসতেছি, ওনাদের প্রত্যেকটা জেলাতে হচ্ছে বিভাগে একটা ফরেনসিক এফএসএল আছে, ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ
প্রত্যেকটা যেমন আপনার ডিএনএ অ্যানালাইসিস করা দরকার, একই বিল্ডিং এর একই তালায়, অন্য তালাতে হচ্ছে যে ডকুমেন্ট এক্সামিনেশন, অন্য তালায় হচ্ছে যে আপনার ফরেনসিক মেডিসিন কাজ, সবগুলো হচ্ছে। আর আমাদের দেশে হচ্ছে কি এক একটা এক এক জায়গা হচ্ছে। এক হচ্ছে এভিডেন্স কালেকশন করতে টাইম লাগতেছে, টিম খুব কম বাংলাদেশে, একমাত্র শুধু সিআইডির কাছে টিম আছে। আর এর পরবর্তীতে আপনার কয়টা রিপোর্ট লাগবে, এটা শেষ হলো, ধরলাম একজন লোক মারা গেল, সে পুকুরের মধ্যে পড়ে গেল, বা হচ্ছে আমরা মৃত পেলাম, তার ফুসফুসে যে পানিটা আছে এই পানিটা আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো সে কি এই পানি থেকে নিচে। এখন পানিটাও কালেকশন অনেক টেকনিক আছে, আমি সেটা যদি স্রোত, পানিটা কি স্ট্যাগনেন্ট নাকি এটা ফ্লো আছে, সেখান থেকে হচ্ছে যে নিতে হবে। এখন নেয়ার পরবর্তীতে হচ্ছে আমাকে আবার এই পানিগুলো অ্যানালাইসিস করে হচ্ছে যে এটা কলিফর্ম কত আছে, জীবাণু কি কন্টেন্ট গুলো, সেটা দেখতে হবে। ময়না তদন্ত, ওখান থেকে আবার বায়োকেমিস্ট্রিতে পাঠাতে আপনার এই জায়গাগুলো থাকবে না। ফরেনসিকের সবচেয়ে বড় সমস্যাটা হলো যত সময় যাবে অনেক আলামত নষ্ট হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় কমন জিনিস আলামত নষ্ট হয়ে যাওয়া। অতএব আপনি যত চান সঠিক বিচার আপনি পাবেন না বা পাওয়ার সিস্টেম নেই। আসলে এটা খুব ভালো বললেন যে আমাদের নিয়ম কানুনগুলো, সিস্টেমটা এমনভাবে করা আছে যে অপরাধী পার পাবে, নিরীহ মানুষ ভুগবে। কিন্তু এই জায়গাটাতে আমাদের এখন সময় চলে এসছে পরিবর্তন করার। আর আমরা আপনার কাছে এখন জানতে চাইবো যে বাংলাদেশে পুলিশ বাহিনী বা কিংবা আমাদের সেনাবাহিনী বা যারা এ ধরনের কাজগুলো করছেন, তারা এই ফরেনসিকের ব্যাপারে তাদের কতখানি সক্ষমতা আছে বা তারা এখানে কতখানি কাজ করছে এগুলো নিয়ে? সিআইডি আমাদের হচ্ছে খুব ফরেনসিকের একটা স্বনামধন্য জায়গা, তারা খুব নিখুঁতভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের হচ্ছে ধরলাম কোনো একজন ব্যক্তি অভিযোগ তুললে এই রিপোর্টের কোনো সমস্যা আছে, এখন ঠিক আছে আমি সিআইডি থেকে নিচ্ছি, এখন তাহলে আমি সেকেন্ড ভেরিফিকেশন কোথায় করবো? আমাদের সেকেন্ড কোনো অর্গানাইজেশন আছে, সেটা গভর্নমেন্ট হোক নন সিআইডির এরকম কটা আছে যে ফরেনসিক ল্যাব স্বয়ংসম্পূর্ণ? এটা হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ ঢাকারটাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ফরেনসিক ল্যাব, যেখানে মনে করেন ডিজিটাল ফরেনসিক, ডিএনএ, ডকুমেন্ট এক্সাম সকল ধরনের হচ্ছে আছে। এখন অন্যান্য আরো 4টা বিভাগের মধ্যে আছে, যেগুলোর মধ্যে হচ্ছে হয় কোনোটাতে ডিএনএ অ্যানালাইসিস হচ্ছে নেই, কতটাতে। কিন্তু হওয়া তো উচিত আমাদের প্রতিটা জেলাতেই অন্তত একটা করে স্বয়ংসম্পূর্ণ ফরেনসিক ল্যাব থাকা উচিত। তাহলে আমাদের থানাগুলো, পুলিশ যারা আছে, যারা ইনভেস্টিগেট করছে, তারা ইমিডিয়েটলি ওখানে চলে যাবেন, এক জায়গা থেকে রিপোর্ট পেয়ে যাবেন। এগুলো খুব দ্রুত যেটা হবে যে এই হাজার হাজার মামলা করা হয়, হাজার হাজার লোককে আসামি করা হয়, তখন এটা থেকে, এই হয়রানি থেকে লোকে বেঁচে যাবেন। এখন এই জন্য করতে হলে আপনার প্রত্যেকটা, আমি তো জেলা তো দূরে থাকো, এখন বিভাগ ওয়াইজ হওয়া দরকার, এবং হচ্ছে 3, 4 বা 5টা থানা মিলে হচ্ছে একটা ফরেনসিক এভিডেন্স কালেকশন এবং প্রিজার্ভেশন টিম থাকা দরকার। এখন এই যে ফরেনসিক এভিডেন্স কালেকশন, এটাকে করা, এগুলো সব করার জন্য কি করতে পারে সরকার? সরকার হচ্ছে যে এখানের জন্য আমি শর্ট টার্ম এবং লং টার্ম কিছু প্ল্যান করতে পারি। যেমন শর্ট টার্মের ক্ষেত্রে আমি বলেছিলাম, যেমন সাইবার সিকিউরিটি, আমি ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে যারা আইটি এবং হচ্ছে সাইবার সিকিউরিটি খুব এক্সপার্ট, এদের 1 মাস ট্রেনিং দিলে হয়ে যাবে। আমি এদেরকে 100-200 স্টুডেন্টকে ট্রেন আপ করে নিই। এর পরবর্তীতে যারা ফরেনসিক ফিজিক্স পড়তেছে, আমি ফরেনসিক ফিজিক্সের জন্য ওদের মাস্টার্স করতে পাঠিয়ে দিই, এবং এই ছেলেদেরকে বলি তোমরা আসার পরে হচ্ছে যে আগামী 5-10 বছর আমার গভর্নমেন্টের এই সেক্টরে কাজ করবে, তোমাদের স্যালারি 50,000 থেকে 1 লাখ টাকা। এখানে স্যালারি একটা ফ্যাক্ট। আমি যেমন একটা কলকাতার উদাহরণ দিইনি, কলকাতার সিআইডিতে হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি এক্সপার্ট চাই না, ওখানে হচ্ছে মালওয়্যার এক্সপার্ট চেয়েছে, ওখানে এআই এর এক্সপার্ট চেয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের যে সাইবারের আলাদা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা আলাদা আলাদার জন্য এক্সপার্ট চেয়ে, এবং প্রত্যেকের স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা, 1.5 লাখ রুপি। তাহলে হচ্ছে এবার চিন্তা করেন কত। এখন আপনি চাবেন অনেক এক্সপার্ট আসবে, কিন্তু তাকে 20-30 হাজার টাকা দিয়ে চাবেন, সেটাও তো হবে না। এই জায়গাটা একটা কাজ করতে হবে, তাও তো ব্রেন ড্রেন হয়ে যাবে, আমাদের ছেলেগুলো বিদেশে ভালো জায়গায় চলে যাবে। হচ্ছে গভর্নমেন্ট একটু ওদেরকে কিছু এরকম আমরা 20-30 জন করে স্পেশালাইজড সার্ভিস হিসেবে তাদেরকে পড়ে হচ্ছে তোমরা আগামী 5 বছরের মধ্যে দাও, এবং একটা আস্তে আস্তে আমরা ইউনিভার্সিটি লেভেলে তৈরি করে, যেটা আমরা একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি করবো। এটা এরকম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন হচ্ছে আমি সাবজেক্ট ধরে দিলাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, না, এটা একদম খুব কন্ট্রোল লাগবে, এবং অ্যাপ্লাইড সাবজেক্ট হবে। অতএব ওই ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন এবং সবকিছু থাকবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ডেফিনেটলি এটা একটা অনেক বড় একটা টুল, সবচেয়ে বড় টুল আমি বলতে পারি, যেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মামলা তদন্ত করার ক্ষেত্রে জীবনটাকে একদম সহজ করে দেবে। তো কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলবো না, যে আমরা যদি আমাদের সমাজের বিভিন্ন অ্যাসপেক্টের জায়গার কথা বলি, যেমন একটা কথা বলতে পারি, এয়ারপোর্ট, রাইট? আমরা প্রতি বছর শুনি, সবসময় শুনি যাচ্ছি এয়ারপোর্ট দিয়ে প্রচুর চোরাচালানি হয়, স্বর্ণ নিয়ে আসে, মাদক নিয়ে আসে, বিভিন্ন কিছু আনে, তার মাত্র অল্প কিছু অংশ ধরতে পারেন আমাদের যারা দায়িত্বে আছেন, এবং অনেক সময় ইনফরমেশন পান, সেক্ষেত্রে তারা একটু করেন।
কিন্তু তাদের বিহেভিয়ার দেখে, হাঁটা চলা দেখে, কথা বলা দেখে, অঙ্গভঙ্গি দেখে সেভাবে কি মানে বোঝা সম্ভব যে এই মানুষটার কিছু একটা প্রবলেম আছে? যেমন হলো এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত ডিসেম্বর থেকে হচ্ছে স্কুল অফ ইন্টেলিজেন্সের স্পেশাল ব্রাঞ্চ শুরু করেছে বিহেভিয়ার অ্যানালাইসিস স্টাডি, এবং আমাকে দিয়ে ক্লাসগুলো নিচ্ছে সরাসরি, বা দেশের বাইরে থাকলে অনলাইনে নিচ্ছে। এখানের মধ্যে হলো যেমন একজনকে আপনি কোশ্চেন করছেন হচ্ছে আপনি ইয়েতে ওই দেশে কেন যাবেন, আমি হচ্ছে স্যার ঘুরতে যাচ্ছি। সে যখন বলতেছে আপনার হাতটা এখানে দিয়ে দিছে, দ্যাটস সে কনফিউজ হচ্ছে, সে কোনো কিছু আপনার ওখানে থাকার জায়গাটা কোথায়, হোটেলটা ঠিক আছে কিনা, জি স্যার আমার হোটেল ঠিক আছে। অর্থাৎ উনি যেন এই শোল্ডার একটা হালকা উপরের দিকে উঠেছে, অর্থাৎ ডিসিপ্টিভ সে কোনো বিহেভিয়ার করতেছে, অর্থাৎ সে সামথিং ইজ রং, সে কোনো কিছু বোঝা যাচ্ছে। দেন ইউ গো ফার্দার, তারপর আপনি আরেকটু প্রশ্ন করেন, তখন বের হয়ে আসবে। এখন এগুলো আস্তে আস্তে শুরু হয়েছে, বাট আমি চাচ্ছি এক্সপার্ট টিম তৈরি হোক। আলহামদুলিল্লাহ ইন্টেলিজেন্সদের হচ্ছে একটা এক্সপার্ট টিম তৈরি হচ্ছে, যারা হচ্ছে বাংলাদেশের আপনাদের যত পলিটিশিয়ান বলেন সবাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস, বিহেভিয়ার অ্যানালাইসিস করে ইন্টেলিজেন্সের রিপোর্ট সামনে থেকে যাবে। এবং হচ্ছে আপনারা যে মিথ্যা বলে আমি বলতেছি, মানুষকে প্রতারিত করতেছেন এবং সাইকোলজিক্যালি ম্যানিপুলেশন খেলতেছেন, সেটা হচ্ছে সামনে সুন্দর মতন রিপোর্ট আকার আসবে। আমি একক করবো না, আমি ইন্টেলিজেন্সদেরকে শিখাচ্ছি। ইন্টেলিজেন্স সামনে আগামী 2-3 থেকে 5 বছরের মধ্যে একটা আউটপুট পাবে না, এবং এটা তো ব্যক্তির ব্যাপার না, এগুলো তো প্রাতিষ্ঠানিক। যেখানে আজকে আপনি কাজ করছেন, কালকে আরেকজন কাজ করবে, তাই না? যে কেউ কাজ করতে পারে। তার কাজ হচ্ছে যে এই অ্যানালাইসিসটা প্রপারলি করছে কিনা, মেশিনটা ঠিকমতো ইউজ করছে কিনা এবং প্রপার রিপোর্ট দিচ্ছে কিনা, দ্যাটস ইট। কে করলো দ্যাট ডাজন্ট ম্যাটার, যে সেটা যদি প্রতিষ্ঠান থেকে আসে। এবং খুব ভালো বললেন যে আমাদের দেশে যারা, আমরা জানি যে রাজনীতিবিদদের নিয়ে আমাদের সবসময় একটা সন্দেহ আছে, যারা প্রপারলি করছেন কিনা। এবং এখন অনেক রকম রাজনৈতিক অভিযোগ আসছে, অনেক কিছু হচ্ছে, তাদের নিয়ে তদন্ত হচ্ছে। সেক্ষেত্রেও তো আমার মনে হয় যে তাদের বিহেভিয়ারাল অ্যানালাইসিস, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, এটা খুব জরুরি। এখন ওখানে হচ্ছে দেখেন আমাদের আগে রিপোর্টগুলো হতো কি, যেমন আপনার হচ্ছে আমি ইন্টেলিজেন্স রিপোর্ট বা তথ্য নিচ্ছি, আপনার 14 গোষ্ঠী কি রাজনৈতিক দল করছে এটা রিপোর্ট। এখন আমি একটা বেস্ট উদাহরণ দিয়ে দিলাম, আপনি শুধু একটা সিবি দেখে একটা ছেলে মেয়ের বিবাহ দিতে পারবেন বা বলতে পারেন ছেলে ভালো নাকি খারাপ, ঠিক রিপোর্টগুলো তেমন। এখন আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক বিশেষ করে আমি কিছু স্যারকে ধন্যবাদ দেবো, ওনারা আমাকে হেল্প করছেন। আমরা সাসপেক্ট প্রোফাইল এরকম অনেক চেঞ্জিং নিয়ে আসতেছি। যারা কাজ করতেছেন সবাই করতেছে না, যারা করতেছে ওনাদেরকে শিখাচ্ছি, যেখানের মধ্যে তার ছোটবেলা থেকে এই পর্যন্ত যত তথ্য আছে আমরা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করার জন্য, সে ক্রিমিনাল কার থেকে কি অ্যাঙ্গেল বিষয়গুলো শিখেছে, সবগুলো অ্যানালাইসিসের টেকনিকগুলো নিয়ে আসতেছি। আর যেমন টুলসের কথা একটা বললেন, আমাদের একটা পুলিশদের হচ্ছে যে খুব একটা বদনাম হচ্ছে, ওরা অনেক বেশি লোকদেরকে ধরে নিয়ে আসে। ধরলাম এখানে একটা সন্দেহভাজনের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, এখানে ধরলাম হচ্ছে মারামারি হয়েছে, আমি 150 লোকদেরকে হচ্ছে যে আমি ধরে নিয়ে আসছি, ওকে, বাট আমি জানি 20 জন লোক অপরাধী, আমাকে দ্রুতই হচ্ছে নিরাপরাধীদেরকে ছাড়তে হবে। আমি সাসপেক্ট ডিটেক্ট নামে হচ্ছে একটা টুলস আছে, যেখানের মধ্যে আমি আঙ্গুলের মধ্যে শুধু সেন্সরটা লাগিয়ে দিয়ে 5 মিনিটের আমি আগে দেখলাম মারামারি হয়েছে, আমি টিমকে বলে দিলাম এই রিলেটেড কোশ্চেন তৈরি করো, তো কোশ্চেন তৈরি করলে আমি সাসপেক্ট রিলেটেড ওখানে দিয়ে দিলাম, সাসপেক্ট ডিটেকশনের হচ্ছে দিয়ে দিলাম, প্রশ্ন করবে অটোমেটিক্যালি সিস্টেম বলে দেবে যে তিনি এর সাথে জড়িত কিনা। সিস্টেমটা হচ্ছে সাসপেক্ট ডিটেকশনের ক্ষেত্রে হলো আগে প্রশ্নটা ক্রিয়েট করতে হয়, সেখানে সে শুনবে আপনি কি ওখানে এই দলে ছিলেন। আচ্ছা, অটোমেটেড শুনবে, শুনবে, সে অটোমেটেড উত্তর দিবে, সিস্টেম অটোমেটিক্যালি বলে দিবে, অটোমেটিক্যালি আপনার রেসপন্স দেখে হচ্ছে বলে দিবে আপনি সন্দেহভাজন নাকি সন্দেহভাজন কিনা। এটা খুব দ্রুত অ্যানালাইসিস। আরে বাহ, সাসপেক্ট ডিট। এখন এখানের মধ্যে আমার 150 জনকে হচ্ছে আমার কত 3-4 ঘন্টার মধ্যে আমার সব আমি অ্যানালাইসিস করলাম, পরে দেখলাম এই বলে দিল এই 50 জন সন্দেহভাজন, ওকে, এবারে ওই 50 জনকে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন এতে রাখি, আমি পলিগ্রাফি করি, ইনভেস্টিগেশন করি, বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করি। তাহলে আমি 100 জনকে তো ছেড়ে দিলাম, তাহলে সুনাম কার হলো যে নাই ওরা হচ্ছে নিরপরাধীতে ছেড়ে দিল। এখন এই প্র্যাকটিসটা শুরু করা দরকার। এখন মূল কথা হচ্ছে শুরু করবে এটাকে, বিড়ালের গলায় ঘন্টা লাগাবে না, এখন সেটা আমাদেরই করতে হবে। আমাদের এখন সুযোগ এসছে যে নতুন করে কিছু করার। এই যেমন এই ব্যাপারে যে আমাদের দেশে কাজ হচ্ছে এবং এত ইয়াং একজন যেটা নিয়ে কাজ করছে এবং ট্রেনিং, যে আপনি বলছিলেন যে বিমান চলাচল কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছেন বা যারা ইন্টেলিজেন্স তাদেরকে আপনি ট্রেন করছেন, এরকম আর কোন কোন সংস্থাকে ট্রেনিং দিচ্ছেন? এখন হচ্ছে কনসালটেন্সি বা হচ্ছে বিশেষ করে এই টুলস গুলো যে ইউজ করা যায়, আমি বছর 2024 নভেম্বর ডিসেম্বরে এসে আমি ম্যাক্সিমাম ইন্টেলিজেন্স গুলো বলেন গভর্নমেন্ট পার্টিগুলোকে হচ্ছে আমি বলেছি নিতে। এখন পর্যন্ত কোনো একটা সংস্থাও কিনে নাই, হচ্ছে ওনার আগ্রহ দেখায় নেই।
বা গতকালকে হচ্ছে 2টা সংস্থার সাথে হচ্ছে কাজ করলাম, ওনাদেরকে আবার টুলস গুলোর আপডেট, স্যার আপনারা এগুলো কিনেন। এখানে দেখেন আমার কোনো সাইডার একটাও লাভ নেই, আমি চাচ্ছি দেশের সিস্টেমটা ডেভেলপ হোক। Exactly. এখন ওনারা যদি না করে, একটা হচ্ছে আমি এখন ছোট মানুষ, আমার ইনভেস্টমেন্টের প্রবলেম, বা আমার প্রতিষ্ঠানটাও ছোট। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান বলছেন, শুনেছি যে আপনার নিজের একটা ফরেনসিক প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এবং এটা তো একটা খুব অদ্ভুত ব্যাপার, সরকারি পর্যায়ে ভাবে নাই কিন্তু ব্যক্তিগতভাবে আপনি এগিয়ে এসেছেন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এটা সম্পর্কে একটু বলেন তো। আমি হচ্ছে আসলে আগে কাজ দেখায় তারপর বলতে পছন্দ করি। অর্থাৎ আপনারা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে এটা করেন, এটা করেন, ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আপনারাও এটা করেন, আমিও এটা করতেছি। এবার দেখেন প্যারালাল, অর্থাৎ আমার হচ্ছে কাজের মাধ্যমে, যেমন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগতেছে, আমি দিল্লি পুলিশকে ট্রেনিং দিচ্ছি, বা যুদ্ধ লাগে তারা মরে যাক, আমার কিচ্ছু আসে যায় না, কারণ এটা আমার দেশের অংশ না। অর্থাৎ আমার দরকার স্কিল ডেভেলপমেন্ট, লার্নিং, শিখতেছে, আমি এখানে পরবর্তীতে শিখাবো। এখন আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে আমি নিজে একটু বডি ল্যাঙ্গুয়েজ, সাইকোলজিক্যাল যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো শিখাচ্ছি, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস শিখাচ্ছি। হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করতে পারেন? জি, মানে অ্যানালাইসিস করে কি, মানে আমরা তো একটা তো বুঝি যে হ্যান্ড রাইটিং এক্সপার্ট বলে যাচ্ছে এটা কি ওনার হাতের লেখা কিনা, এটা আমরা জানি। এটাকে হচ্ছে ডকুমেন্ট এক্সামিনেশন বলা হয়। ডকুমেন্ট এক্সামিনেশন আপনি সিআইডি থেকে করতে পারেন, বাট সেখানে করতে হলে আপনাকে হচ্ছে এটা কি প্রথমে কোর্টের একটা পারমিশন, কোর্ট যখন অর্ডার করবে তখন হচ্ছে সিআইডি ডকুমেন্ট এক্সামিনেশন করে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আমাদের এক্সপার্ট টিম আছে, আপনি যে কোনো সময় হচ্ছে যে আমাদের থেকে রিপোর্ট নিয়ে কোর্টেও সাবমিট করতে তো ওই পারেন। রিপোর্টের মধ্যে কি পাবো? মানে আমরা রিসেন্টলি ফেসবুকে দেখেছি যে আপনার একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সম্প্রতি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি তার যে সুইসাইডাল নোটটা আছে সেটাকে আপনি আপনার এক্সপার্টিস দিয়ে এক্সপ্লেইন করেছেন। এখন ওই এক্সপার্টিস আমি আগে হচ্ছে এটার উইকনেসটা বলি। পৃথিবীতে সবকিছু আপনি পিওর সায়েন্স হিসেবে এস্টাবলিশ করতে পারবেন না। যেমন হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড আপনি সায়েন্স হিসেবে এস্টাবলিশ করতে পারবেন, এখানে অনেক লিমিটেশন আছে, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না এটা যে নাই। ঠিক একই রকম হচ্ছে গ্র্যাফোলজি সাইন্টিফিক্যালি কোশ্চেনেবল জায়গা, যেটা এক্সপার্টের বলার উপর বা অ্যানালাইসিসের উপর নির্ভর করে। সে অনুযায়ী হচ্ছে আমি অ্যানালাইসিস, আমাদের ওখানে নলেজে বলা হয় যে ওয়ার্ডগুলো হচ্ছে ড্রপ খেয়ে যায় স্পেসিফিক, আপনি সেই ওয়ার্ডগুলোর সাথে নেগেটিভ ইমোশন কানেকশন। বাংলাদেশে অনলাইনে অনেকগুলো সুইসাইড নোট আছে, যেখানের মধ্যে হচ্ছে আপনি যেমন হচ্ছে চেয়ারম্যানের ছেলে আমাকে হচ্ছে রেপ করেছে, চেয়ারম্যান ওয়ার্ডটা ড্রপ খেয়ে গেছে। এখন এখানের মধ্যে মা এবং ওয়াইফ দায়ী না, মা শব্দটা ড্রপ খেয়ে গেছে, অতএব এখানে মায়ের সাথে নেগেটিভ ইমোশনাল কানেকশন ছিল। এর অর্থ আমি বলছি না মা একমাত্র দায়ী, অনেক ফ্যাক্টর কাজ করে। আমি কিন্তু এটা একটা ইন্ডিকেটর। আমার কাজ হচ্ছে ইনভেস্টিগেশনে হেল্প করা, আমার কাজ, আমি বিচারক না, আমি বলছি না এই অপরাধ, ওইটা আমার কাজ হচ্ছে বিচারককে হেল্প করা, আমি আবার সাধারণ মানুষের মতো জাজমেন্টালও না। অতএব আমার কাজ হচ্ছে আপনি এইদিকে যান, এইদিকে গেলে এই তথ্য পেতে পারেন। ঠিক একই রকম এটা ইন্ডিকেট করছে, এটা নেগেটিভ ইন্ডিকেট করছে, এটা পজিটিভ ইন্ডিকেট করছে, দেন ইট নিডস ফার্দার ইনভেস্টিগেশন। যেমন হচ্ছে প্রত্যেকটা অক্ষরের পরে অতিরিক্ত একটা অংশ থাকতো, ইন্ডিং স্টক বলি, অর্থাৎ ওনার অন্যদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন থাকতো। এক্সপেকটেশন থাকলে আপনার হচ্ছে ফার্স্টেশন আসবে, এটাই স্বাভাবিক লেভেল। এর পরবর্তীতে আপনার বোন নিয়ে যখন লিখতেছে, হাতের লেখা উপরের দিকে একটু চলে যাচ্ছে, দ্যাটস মিনিং হচ্ছে যে বোনের প্রতি তার আস্থা, ভালোবাসার জায়গাটা অনেক বেশি ছিল। এখন এখানে দেখেন এটা দিয়ে আমার 100% সবকিছু, এটা আমাকে কিছু গাইডলাইন দিলে এই বিলের জান, তাহলে আমি আর তথ্য নিয়ে নিই। ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেনের অভিযোগ শোনা যাচ্ছে, এগুলোকে আসলে সত্য নাকি সত্য না আমরা যাচাই করি। আরে বাহ, তার মানে যে শুধু যে এটা উনি লিখেছেন কেন, ওনার হাতের লেখা শুধু এটা না, হাতের লেখা দেখে সেটা অ্যানালাইসিস করে বলা যায় যে এই কথাটা লিখছেন এটা পেছনে কি আছে, কোন ইমোশনটা কানেক্ট আছে, কার প্রতি উনি পজিটিভ, কার প্রতি নেগেটিভ, কার প্রতি মন খারাপ, কাকে উনি দায়ী ভাবছেন, সেটারও একটা ইন্ডিকেশন হাতের লেখা দেখে করা সম্ভব। এটাকে গ্র্যাফোলজি বলে আপনার হচ্ছে এটার অ্যাকুরেসি। তো এটা শিখলেন কোথায়? এটাও আমি কোভিডের সময় শিখেছি। এটা হচ্ছে প্রায় আমি 7-8 জন লোক থেকে শিখেছি। যে কোনো আমার পৃথিবীতে আমি কোনো মনে হয় না এমন থেরাপি বা টেকনিক শিখেছি এক ব্যক্তি থেকে, আমি একাধিক ব্যক্তি থেকে শিখেছি। কারণ একজন ব্যক্তি এভাবে এক্সপ্লেন করছে, উনি এভাবে এক্সপ্লেন, আমি তো পৃথিবীতে এমন অনেক কিছু আমার ইসলাম ধর্ম অনুযায়ী হারাম আমি, বাট ওগুলো হচ্ছে ওনারা কিভাবে এক্সপ্লেন করে আপনি দেখার জন্য আমি যে করেছি। এখন আমি তো পাবলিক প্লেসে অনেক কিছু বলতে পারবো না, কারণ মানুষ আমাকে নেগেটিভ ইন্টারপ্রেট করবে। অতএব আমার একটা হচ্ছে মানুষ ওই অ্যাঙ্গেলটাকে কিভাবে বলে, সে নাম্বারোলজি কিভাবে ব্যাখ্যা করে, তার মিনিংটা কি, লজিকটা কি। আবার হচ্ছে যারা খুব পিওর সায়েন্স নিয়ে কাজ করে, যেমন বিওসের একটা কথা বলি, এখন একটু মোর সায়েন্টিফিকে যাই, ব্রেন ইলেকট্রিক্যাল অসিলেশন সিগনেচার প্রোফাইলিং বা ব্রেন ফিঙ্গারপ্রিন্ট নামে একটা টুলস আছে, যেখানে ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, মানে ব্রেনের একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেটাই ব্যাখ্যা করছি, নাম ওনারা এইভাবে দিয়েছিল।
সেটা সেখানে হলো ধরলাম আমরা প্রায় 150 থেকে 200টা স্টেটমেন্ট শোনা, আপনি ধরলাম এমন একটা অপরাধী, বললাম না চুরি করলে আপনি হচ্ছে মিথ্যা বলে বাঁচার উপায় আপনাকে দিব না, কিভাবে আপনার মুখ দিয়ে কোনো কথা বলতেছেন না, কোনো কিছু স্বীকার করতেছেন না, ঠিক আছে আপনি 500-1000 কোটি টাকা নিছেন কিনা এটা বের করার আমার ইনভেস্টিগেশনে 2টা টেকনিক আছে। একটা টেকনিক হলো হচ্ছে যে আপনার আমি বিএস আপনাকে টুলসের মধ্যে দিয়ে দেবো, টুলসের মধ্যে হচ্ছে এরকম আপনার সম্পর্কে আমি যে তথ্যগুলো আছে, যেমন আমি এই জায়গায় গিয়েছিলাম, আমার এখানে সুইস ব্যাংকে এত অ্যাকাউন্ট ছিল, আমার হচ্ছে এত অ্যাকাউন্ট আমি এর মাধ্যমে পাঠিয়েছি। এখন আপনি যদি না পাঠিয়ে থাকেন, যখন হচ্ছে বলা হচ্ছে আমি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, যদি অ্যাকাউন্ট থাকে আপনার ব্রেনের ওই ফাংশনটা, কারণ এটাকে বলা হয় কানেক্ট করবে, এক্সপেরিয়েন্সিয়াল নলেজ বলে, ওই অংশটা কাজ করবে, ইজির মাধ্যমে এটা ডিটেক্ট করা হয়। আপনার মুখে কিছু বলতেছেন, আপনাকে শুধু আমি 5 সেকেন্ড ভয়েস শোনাচ্ছি, আচ্ছা ব্রেন কাজ করতেছে, তার ব্রেনে মানে মাথাতে সেন্সর লাগানো থাকবে লাগানো, এবং সেটা থেকে সিস্টেম ডিটেক্ট করবে যে ওই শব্দগুলি কোন একসেপ্ট করছে কিনা, একসেপ্ট করা মানে এটার সাথে উনি কানেক্টেড, অর্থাৎ আপনি ওখানে তারপরে এখন ফার্দার ইউ ক্যান গো, আপনি ওকে মারতেছেন না, ওকে মারছেন নাকি ওখানে উপস্থিত ছিলেন নাকি তথ্য পেয়েছেন, অতএব কাজ অনেক করা যায় আপনি যদি করতে চান। আরে এ তো বিউটিফুল। যেমন আমাদের এখন যেটা হচ্ছে যে একটা বিশাল বড় ইস্যু চলছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে, যে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এবং যারা পাচার করেছেন তারা বেশিরভাগই বলছেন যে তারা ইনোসেন্ট, তারা কিছু করেন নাই, বা তাদের পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, বা কোনো দুর্নীতি করেন নাই, এগুলো তারা বলছেন, জোর দাবি চালাচ্ছেন। কিন্তু আবার এভিডেন্সের অনেক জায়গায় সন্দেহ আছে যে তারা হয়তো এগুলোর সাথে জড়িত। সো এই যে আপনি বললেন যে ব্রেইনের যে ফিঙ্গারপ্রিন্ট, এটা দিয়ে আসলে ডিটেক্ট করা ইজিলি সম্ভব, যে মোর সায়েন্টিফিক আসছে। অতএব যে কাজ করে সে মোর ফিও সায়েন্স নিয়েও কাজ করে, সোশ্যাল সায়েন্স নিয়েও কাজ করে, সুডো সায়েন্স নিয়েও কাজ করে, আর যে পারবে না, করতে দিবে না, সে শুধু তর্কই করবে। আমি যেমন নার্কো অ্যানালাইসিসের কথা বলি, যেটা ইন্টারন্যাশনাল অনেক জায়গায় নিষিদ্ধ, আমিও বাংলাদেশে চাইবো না এটা শুরু হোক, কিন্তু বিশেষ করে টেরোরিস্ট বা যেগুলো খুব সিস্টেমেটিক মানে সেন্সিটিভ, ওদের উপর অ্যাপ্লাই হোক, নট নর্মাল পিপল যারা খুব ট্রেন্ড, ওদের উপরে। ওখানে কি হয়, নার্কো অ্যানালাইসিস হলো একটা স্পেসিফিক হচ্ছে মেডিসিন দিয়ে দিলে পরে তারপরে সে হচ্ছে তাকে যে কথাগুলো বলা ভেতর থেকে বলে। এখানে হচ্ছে একজন ফরেনসিক সাইকোলজিস্ট উপস্থিত থাকতে হয়, একজন ভিডিও ম্যান উপস্থিত থাকতে হয়, এরপর একজন হচ্ছে ডক্টর উপস্থিত থাকতে হয়, এবং হচ্ছে পুরাটা যেন হচ্ছে একজন কোর্টের লোক অথবা আপনি বলতে পারেন ম্যাজিস্ট্রেট কেউ একজন থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, তিনি ওই জবানবন্দিটা লিখবেন। এই জায়গাগুলোতে হচ্ছে কাজ করা যায়। অতএব বাংলাদেশে কোন বছরে বা হচ্ছে আগামী 10-20 বছরে হয় কিনা আল্লাহ জানে, বাট আমি চাচ্ছি যেন হয়ে যাক দ্রুত। না, কিন্তু এটা হতেই হবে, বিশেষ করে যে ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যাপার আছে, সেক্ষেত্রে ওই আসামিকে যদি আমরা কোনো পার্টিকুলার মেডিসিন ইনজেকশন দিয়ে তারপর তাকে যদি আমরা ট্রুথ বলা, এবং সেটা যদি প্রপারলি মেডিকেটেড করে মেডিকেল সাপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেট রেখে 164 ধারা জবানবন্দি যদি করা যায়, তাহলে এটা ইজিলি সারা দুনিয়াতেই আছে। এটা বিশেষ করে আমাদের ল অ্যান্ড অর্ডার গুলো ইন্ডিয়া থেকে কপি পেস্ট ম্যাক্সিমাম ল অ্যান্ড অর্ডার গুলো আমরা সেম লই ফলো করি, মেন্টালিটি গুলো অনেক কাছাকাছি। ওখানে হচ্ছে স্ট্যান্ডার্ড আপাতত এটা হচ্ছে আপনার নার্কো অ্যানালাইসিস করতে হলে কোর্টের অর্ডার লাগবে, অনলি নার্কো অ্যানালাইসিস করলে হবে না। নার্কো অ্যানালাইসিসের সাথে সাথে হচ্ছে আপনাকে বিওস অথবা হচ্ছে আপনি ওখানে যে তথ্যগুলো বলছিলেন সেগুলো আবার কি বলছেন ভেরিফাই করা শোনাবেন, এর পরবর্তীতে অথবা বিওস অথবা হচ্ছে পলিগ্রাফি দিয়ে সেগুলো হচ্ছে আপনার প্রুফ করতে। অর্থাৎ কারণ লয়ের অনেক ফাঁক ফোকরের জায়গা আছে, আপনি হচ্ছে আনকনসিয়াস অবস্থায় যা বলছেন এটা এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে না। অতএব কিন্তু ওই ইনফরমেশনটা কাজ, মানে আচ্ছা তুমি অস্ত্রগুলো কোথায় রেখেছো, কিভাবে মেরেছো, কোথায় মানে বডিটা লুকিয়ে রেখেছো, এই ইনফরমেশনটা পেয়ে দেন ইউ কালেক্ট দ্য এভিডেন্স, বাট ইনফরমেশনগুলো আপনি পেয়ে গেলেন, যেটা কোনোভাবেই পাওয়া সম্ভব না। এক্সপ্লোসিভটা কোথায় রেখেছো? এখন আমাদের তো হচ্ছে বাংলাদেশের এই সিস্টেমটা না থাকার কারণে হচ্ছেটা কি, মনে করেন আপনার সাথে একটা নায়িকার ছবি দিছে, এখন আপনাকে হচ্ছে নায়িকার ওয়াইফ বানায় ফেলছে, কত কিছু নায়িকার হচ্ছে সাথে অনেক কাহিনী রটাই ফেলছে অনলি ছবি দিয়ে। ভাই আমরা উঠতে বসতে কত লোকের সাথে ছবি তুলি, এর অর্থ এর ফিলোসফি আমি গ্রহণ করছি, আমি আমার ফ্যামিলির ফিলোসফি 5%ও গ্রহণ করি নাই। এক্স্যাক্টলি, একই পরিবারে ভাই বোন, আপন ভাই বোন, কমপ্লিটলি দুই রকম। এখন তাহলে এখন এইটা ভাবে হচ্ছে দেখেন বাংলাদেশের লোকরা ইমোশনাল, তো এরাও বুঝতেও পারতেছে না, এরা যেন প্রত্যেকটা এক একজন লোকের ইন্টেলেকচুয়াল লোকদের হচ্ছে পুতুল, তারা মনে হচ্ছে আমি হ্যাঁ ওর কাজ করতেছে অনেক না। এখানে ইমোশনাল লজিক্যাল একটা বিষয়, ইমোশনাল লজিক দেখাচ্ছে সে 80-70% ট্রুথ বলতেছে, বাকি সময় ইমোশনাল কথা বলে আপনাকে মিসগাইডিং করে হচ্ছে তার উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। অতএব এগুলা আমি অ্যানালাইসিস আসলে পাবলিক প্লেসে খুব ওপেন করতে চাচ্ছি না, কারণ আপনারা নিতে পারবেন না, এই জন্য হচ্ছে ট্রেন আপ করে দিচ্ছি টিমদেরকে, ইন্টেলিজেন্স কাজ করুক। না সেটাই, আমার মনে হয় যেখানে ব্যক্তিগত কোনো ইস্যু নেই, ব্যাপারটা হবে প্রাতিষ্ঠানিক, যে আমাদের এখন সময় চলে এসছে এই জিনিসগুলো নিয়ে কাজ করা, কারণ এগুলো একদম
প্রমাণিত সত্য টুলস, এবং যত বেশি আমরা টুলস ইউজ করব তত বেশি হবে হ্যারাসমেন্ট কমে যাবে, এবং লোকের হ্যারাসমেন্ট মুক্ত জীবনযাপন করার অধিকার আছে, আইনগত ন্যায় বিচার পাবার অধিকার আছে। এই টুলসগুলো, এই শিক্ষাগুলো আমাদের সেই অধিকারকে নিশ্চিত করবে। এতদিন ধরে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমস্যা থেকে আমরা অনেক দূরে সরে যাব। দারুণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আমরা আগেই বলেছিলাম যে এটা নিয়ে আমরা খুবই মজা, মানে মনে হচ্ছে যে FBI ফাইলসে বা FBI হেডকোয়ার্টারে চলে আসছি এবং সেখানে FBI এর চিফের সাথে, ফরেন্সিক চিফের সাথে বসে কথা বলছি, এরকম একটা ফিল আমার হচ্ছে। আমি রিয়েলি এক্সাইটেড। আচ্ছা, একটা তো বললেন যে অপরাধ তো আছে, যেটা আইনগত অপরাধ বা যখন পুলিশ কেস হচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচ্ছে, কিন্তু তার বাইরেও অনেক কিছু থাকে। যেমন আমরা শুনেছি যে আমাদের কর্পোরেট অফিসে, সেখানে বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় হয় যে ক্যাশে যিনি কাজ করছেন উনি হয়তো টাকা নিয়ে গেছেন, বা আরেকজন অফিসার এসে হয়তো টাকা নিয়েছেন বা কিছু করেছেন, সিসি ক্যামেরা কাজ করেনি, কোনো একটা কিছু হয়েছে সেইখানে, বা ফোর্জ করে আমরা যেটা প্রায় ইদানিং যেটা হয় যে দুর্নীতির মামলায় দেখা যায় যে অমুক অফিসার, পেটি অফিসার, এজিএম, জিএম, এবং অনেকে বলছেন যে ব্যাংকের যারা এটার সাথে জড়িতই না, নিরীহ মানুষ, তাদেরকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। তো এই টেকনোলজি কি এই লোকগুলোকে সাহায্য করতে পারে? ওকে, এই ক্ষেত্রে হচ্ছে টেকনোলজি অনেক বিষয়ে আমি বাংলাদেশের অনেক ব্যাংক বলেন, প্রতিষ্ঠানে কেসগুলো প্রাইভেটভাবে সলভ করেছি, যেখানে আমার প্রতিষ্ঠানে টিমও করেছিল, কারণ ওনারা বলছে কেস আনসার পর আমরা ওনাদের ডকুমেন্ট এক্সামিনেশন রিলেটেড দিয়েছি। বাট আমি এখন এখানে সবাইকে একটা সতর্কতা করতে চাই, বিশেষ করে যারা আমাদের ই সাইন ডিজিটাল সিগনেচারগুলো ইউজ করে। ধরলাম আমি আর আপনি বিজনেসম্যান, আপনার সিগনেচার আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, এখন আমি সব সময় হচ্ছে যাই ইউজ করতে ইলেকট্রনিক সিগনেচার, হ্যাঁ, আমি তো সাইন দিই নাই, কিন্তু ওইটা ব্যাংকের মধ্যে টাকা জমা দিয়ে হচ্ছে টাকা নিয়ে নেওয়া হয়েছে আমাদের জয়েন্ট ধরলাম কোনো অ্যাকাউন্ট। এখান থেকে বাঁচার একটা উপায় হলো, বাংলাদেশের হচ্ছে কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি আছে, যেখানে ডিজিটাল ই সাইন, অর্থাৎ আপনি ডিজিটালি সাইন দিতে হলে একটা গভর্নমেন্টের ওদের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে একটা সার্ভিস নিতে হয়, ই সাইনটা আপনি অটোমেটিক দিবে। তারপরে এখানে সাইন দেওয়ার পরে কে দিয়েছে এটা আপনার মোবাইল থেকে অ্যাপ্রুভাল দেওয়া ছাড়া ওই ফাইলে সাইনটা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি চাই। তারপরে আমরা এখন যেমন অনলাইন ট্রানজাকশন করি কিংবা বিকাশের যে ট্রানজাকশন করছি আমরা ওটিপি দিয়ে তারপরে করছি, এক্স্যাক্টলি ওইরকম এইরকম ওটিপি আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে হচ্ছে যে আপনি কনফার্মেশন দিবেন। উনি যে ধরলাম আপনার অফিসে বললো স্যার আপনার এই সাইন হচ্ছে ফাইলগুলো সাইন করে দেন, আর ওরা হচ্ছে ফাইল অফিসিয়ালি আপডেট করে দিলে আপনার এখানে নোটিফিকেশন আপনি দেখলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাপ্রুভ দিয়ে দিলেন, আপনার ই সাইন গুলো বসে, এবং ওখানে হচ্ছে ভেরিফাইড সাইন। এটা আমাদের দেশের সিস্টেমটা আছে, আমাদের দেশের সিস্টেম অলরেডি আছে, আমাদের দেশের সিস্টেম আমরা কেউ জানি না, এখন জানেন না দেখে হচ্ছে বলা। এবং হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ব্যাংকে, বিশেষ করে যারা ই সাইন নিয়ে হচ্ছে, তার মানে তো হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানে যারা সিএফও আছেন, সিএমও আছেন, এমডি আছেন, বা যারা সিগনেটারি, তাদের ক্ষেত্রে এরকম কোটি কোটি কাগজ স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা যদি ওটিপি দিয়ে বা মোবাইলে বা কোনোভাবে অথেন্টিকেশন করে দেন এটার মাধ্যমে, তাহলে তিনি সিগনেচারের হাত থেকে বেঁচে যাবে। এবং যেটা হবে যে প্রতিষ্ঠানও নিশ্চিত যে হ্যাঁ স্যারই সাইন করেছেন, তারই এটা রয়েছে, এবং যারা পার্টনারশিপে কাজ করছেন তাদের মধ্যে মিসট্রাস্টের ব্যাপারটা তখন থাকবে না। যেমন হলো আমাদের যে ফরেন্সিক রিপোর্টগুলো আমরা যেটা প্রোভাইড করি, আমরা হচ্ছে ই সাইন ইউজ করি এবং ওদের গভর্নমেন্টের কিউআরটা ইউজ। কিউআর মানে কি, আমার রিপোর্টটা তাদের ওয়েবসাইটে আপলোডেড থাকে। অতএব আপনি আমাকে অভিযোগ বাংলাদেশে আসা স্বাভাবিক, আপনি বললেন আমি আপনার টাকা খেয়ে রিপোর্ট চেঞ্জ করছি, রিপোর্ট আমি প্রথম যেটা দিয়েছি সেম কপিটা হচ্ছে ওদের ওয়েবসাইটে আপলোড করা আছে, আপনি কিউআর স্ক্যান করেন, কিউআর স্ক্যান করলে গভর্নমেন্টের অফিসিয়ালের মধ্যে যে আপনি পেয়ে যাবেন। অতএব এখান থেকে বাঁচার সুযোগ আছে। সুতরাং আমাদেরকে মডিফাই করার, চেঞ্জ করার, ম্যানিপুলেট করার কোনো স্কোপ নেই। আর আরেকটা হলো হচ্ছে সবটা সিস্টেম জেনারেটেড সিস্টেম, আরেকটা হলো আপনি ম্যানুয়ালি করতেছেন। ওকে, ম্যানুয়ালি করার ক্ষেত্রে হচ্ছে আমি বলবো আপনার যখন হচ্ছে সন্দেহ হয়, এখন সবসময় যে সিআইডি কাছে আপনি কেস করবেন, কোর্ট পাঠাবে এমনটা না, আমাদের প্রতিষ্ঠানে আসেন, এসে হচ্ছে যে মানে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, যেমন অনেক কেস, অনেক কিছু আছে, যেমন একটা অফিসের মধ্যে একটা, আমাদের বেশিরভাগ সময় হয় কর্পোরেটে এইচআর এর একটা আমাদের অনেক বড় রোল থাকে, যে আচ্ছা উনি এখানে হ্যারাস করেছেন বা ওনাকে ইমেল পাঠিয়েছেন বা ওনাকে একটা কটু কথা বলেছেন বা এগুলো করেছেন। এখন সেটা আমরা পুলিশ কেস করতে চাই না, কারণ এটা এত কোনো কিছু না যে উনিকে পুলিশ করবো। আমরা যদি পাই যে উনি আচরণটা যথাযথ ছিল না, তাহলে ওটাকে ফায়ার করে দিব। এখন আমরা নিশ্চিন্ত নই যে আসলে উনি করেছেন কিনা, কেসও করতে চাই না, আমরা চাই না বাইরের কেউ জানুক,
সেক্ষেত্রে তো আপনার প্রতিষ্ঠানের সহায়তা আমরা নিতে পারি। বাংলাদেশের একমাত্র আপাতত প্রতিষ্ঠান, আমার ছোটই প্রতিষ্ঠান, আমি বলবো বড় না, আমি ছোট মানুষ, ছোটভাবে শুরু করা, বাট অ্যাজ এ স্ট্যান্ডার্ড ইনশাল্লাহ হয়ে যাবে 5 বছরের মধ্যে, 3-5 বছরের মধ্যে। কিন্তু এখন যদি আমরা এই ধরনের সার্ভিস চাই, পাবেন আমাদের বাংলাদেশে এখন সার্ভিস। আপনার তো আগামী নভেম্বর থেকে আপনি পলিগ্রাফি আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন। আপনারা পলিগ্রাফির সার্ভিস আমরা শুরু করছি, যেটা আপনি নভেম্বর থেকে বাংলাদেশে আমরা ইনশাল্লাহ ইন্ট্রোডিউস করব, যেখানের মধ্যে আপনার একজন মানুষ সত্য নাকি মিথ্যা বলতেছে, আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করব, তার স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, তার পলিগ্রাফি অ্যানালাইসিস করে এরপর আপনাকে রিপোর্ট দেব। তার মানে আমাদের কর্পোরেটে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, দুর্নীতি হচ্ছে বা বিভিন্ন রকম তথ্য যেটা আমরা পার্সোনাল লেভেলে লোককে না জানিয়ে আমরা যদি নিশ্চিন্ত হতে চাই, যেমন এখন কর্পোরেটের একটা ব্যাপার যেটা হয় কি যে এইচএন ইনভেস্টিগেট করে, বিভিন্ন লোকের নেয়, তারা সাইন দেয়, এটা দেয়, সেখানে অনেক ধরনের ম্যানিপুলেশন হতে পারে, সেটা সিস্টেম জেনারেটেড না, এবং সেটাকে যদি ওই এমপ্লয়ি চ্যালেঞ্জ করে, যদি ওরকম হয়, তাহলে কিন্তু সেটা নিয়ে আবার একটা ঝামেলা হয়ে যায়। সো কর্পোরেট তারা চায় যে না, আমার একদম এভিডেন্সিয়াল কনফার্মেশন চায়, তো সেক্ষেত্রে আপনি সহায়তা করতে পারেন। এই জায়গাতে পুরাটাই আমার হচ্ছে টিম, আপনি এখন রেডি, আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, অলরেডি কাজ করছেন। আমরা হচ্ছে ডকুমেন্ট এক্সামিনেশন 2020 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান প্রোভাইড শুরু হওয়ার পর থেকে 21 সাল থেকে আমরা দিয়ে আসতেছি। এখন আমাদের যে কোনো রিপোর্ট আমরা একজন হচ্ছে কখনো সাইন করি না, আমি এমডি এবং হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমরা একাধিক ব্যক্তি হচ্ছে সাইন করি, এবং আমাদের রিপোর্ট হচ্ছে একাধিক ব্যক্তি হচ্ছে তৈরি করে। অতএব আপনার 10 জনের টিম, 10 জনে আলাদা রিপোর্ট করলে এবার আসে সবারটা কি হলো, ফাইনাল আমরা কনক্লুশনে বসি। কারণ 10টা রিপোর্ট থেকে 10টা করে ইন্ডিকেশন দিবে, দিয়ে এসে ফাইনাল একটা তৈরি হবে, দেন উই নো যে এটা অথেন্টিকেটেড। কিছু যেমন আপনি ডিএনএ অ্যানালাইসিস করতেছেন 100% অ্যাকুরেসি পাবেন, সিগনেচার এটা হচ্ছে আপনি যেটা খালি চোখে দেখতেছেন, অনেক ক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকতে পারে। অতএব আমি কিভাবে, এই জন্য আমরা এইভাবে সিস্টেম গুলো হচ্ছে ডেভেলপ করতেছি, এক্সেলেন্ট, যাতে অ্যাকুরেসিটা বেশি বাড়ে, এবং হচ্ছে যদি কখনো কোড দেখে আমাদের টিম অলওয়েজ রেডি হচ্ছে ক্রস ভেরিফিকেশন। আচ্ছা, ইন্টারভিউ করার ক্ষেত্রে ধরেন যে অনেক হায়ার পজিশনে এমডি নেওয়া হবে বা ডিরেক্টর নেওয়া হবে, সিএমও নেওয়া হবে, এগুলো অনেক সেন্সিটিভ একটা পজিশন, এবং ওরকম লোক লাগবে, তার মেন্টালিটি কি, তিনি কি ভাবেন। এখন তো সবাই চায় যে একটু এমপ্যাথেটিক লিডার হবে, এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। তো এই ইন্টারভিউর ক্ষেত্রে কি আপনার প্রতিষ্ঠানে সাহায্য পাওয়া যাবে? অবশ্যই ইন্টারভিউ আমরা আসলে এইচআরদেরকে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি, এবং আমাদের অনেকগুলো মডিউল আছে, এবং আমরা অনেক প্রতিষ্ঠানকেও দিয়ে এসেছি, যেখানে হলো আমরা ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান আপাতত আমরা বিশেষ করে হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে তার হিডেন কোয়ালিটিগুলো কি কি আছে, সে কোন সেক্টরে, তার কমিউনিকেশন স্টাইল কি। যেমন যারা হচ্ছে যে খুব সেন্সিটিভ, ক্রিটিসিজম নিতে পারেন, আপনি নিজেও টেস্ট করে দেখতে পারেন, ইংলিশে ডি লেখার সময় ডি এর উপর অংশটা, গোল অংশটা হচ্ছে বড় থাকবে, এরা হচ্ছে ক্রিটিসিজম নিতে পারে না। অতএব আপনি এমন একটা সেক্টর, তারপরে হাতের লেখার উপর ভিত্তি করে তার পার্সোনালিটি বুঝে ফেলা যায়, এটাও আছে, এটা তো গ্রাফোলজি, এটাও একটা টুলস হিসেবে ইউজ করা যায়। এরপর আমি আপনাকে সাইকোলজিক্যাল হচ্ছে স্কেলগুলো ইউজ করবো, আপনার পার্সোনালিটি ট্রেটস গুলো কেমন, আপনি কোন ধরনের পার্সোনালিটি। আমরা শুনেছি একটা এরকম একটা টেস্ট আমি দিয়েছিলাম একবার একটা পজিশন জন্য, ডিআইএসসি বলে, ডিস্ক বলে, ওখানে অনেক রকম প্রশ্ন থাকে, ওটার 4-5টা উত্তর থাকে, এটা দিতে হয়, দিলে পরে সেক্ষেত্রে কোনো পার্সোনালিটি ট্রেটস গুলো বের হয়ে আসে। এখন এখানের মধ্যে হচ্ছে কি পার্সোনালিটি, যে কোনো টেস্ট আসলে আমাদের সাইকোলজি, ফরেনসিক বলেন বা সাইকোলজি 100% অ্যাকুরেসি কারোর সাথে সবকিছু না। অতএব আপনাকে একটা টুলস দিয়ে কোনো কিছু পারবেন, আমার সাইকোলজিক্যাল টুলস, মাল্টিপল টুলস দিয়ে আমরা অ্যাকুরেসির জায়গাটা পৌঁছাতে পারবো। হচ্ছে এখানে আমি যেমন আপনাকে প্রজেক্টিভ একটা অ্যানালাইসিস হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে, অর্গানাইজেশনের হচ্ছে এখন 1 কোটি টাকা হচ্ছে পকেটে আছে, কিন্তু হচ্ছে এমপ্লয়ি 1.5 কোটি টাকা পাবে, আবার হচ্ছে আমি যদি মার্কেটিং এ হচ্ছে যাই 2 কোটি টাকা ইনভেস্ট না করে প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাবে, কিভাবে চ্যালেঞ্জ আপনি নিবেন, আপনি আমাকে এটা শর্ট টার্ম, লং টার্ম এবং ফিউচার চ্যালেঞ্জ গুলো বলেন। আমি এরকম প্রজেক্টিভ স্টোরি টেলিং আছে, এ দিয়ে আমি ওনার থিঙ্কিং ক্যাপাসিটি, ফিউচার থিঙ্কিং অ্যাবিলিটি সবই বের করে ফেলতে পারবো। তারপরে হলো যে হিউম্যান রিসোর্স ম্যানেজার যারা আছে বা যারা হিউম্যান রিসোর্সে কাজ করে, তাদের তো একটা অনেক বড় দিক হচ্ছে যে তার প্রতিষ্ঠানে একটা ভালো লোক নেওয়া, যোগ্য লোক নেওয়া, সে ধরনের মানুষ নেওয়া যিনি এই প্রতিষ্ঠানটাকে চালাতে পারবেন। তাহলে এই যে নিয়োগ করার ক্ষেত্রে কি এই সাইকো অ্যানালাইসিস গুলো এবং আপনার প্রতিষ্ঠান কি তাদের সাহায্য করতে পারে? আমরা বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠানকে ট্রেনিং দিচ্ছি, এবং আমাদের মডেল গুলো ডেভেলপ করা আছে, বা অনেক প্রতিষ্ঠান হচ্ছে তারা চাই এই জায়গাগুলো দেন, আমরা খুব মডেল দ্রুত ডেভেলপ করে ওনাদের
কাস্টমাইজ করে দিতে পারি, যেখানের মধ্যে আপনি এমপ্লয়ি সিলেকশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আগে একসময় আপনি 2-3টা কোয়ালিটি পেয়ে গেলে হয়ে যেত, এখন আপনার হচ্ছে এমপ্লয়িগুলো হচ্ছে শর্টের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা কোনো ক্রিটিসিজম নিতে পারে না, তাদের মধ্যে হচ্ছে রিজিলিয়েন্স অর্থাৎ কঠিন চ্যালেঞ্জিং নেওয়ার মেন্টালিটি নাই। তার পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যাচ্ছে না, তারা নতুন কিছু শিখতে চাচ্ছে না। এখন আপনি এতগুলো কিভাবে অ্যানালাইসিস করে বলেন আসলে এই লোকটা যোগ্য নাকি যোগ্য না? আপনি কয়শো কোশ্চেন করবেন? 5 মিনিটের মধ্যে একটা ইন্টারভিউতে এত কিছু জানা সম্ভব না। এখন আপনাকে ঘুরে ফিরে ইন ফিউচারে এটা ডিমান্ডে আসতেছে বা প্রয়োজনে হচ্ছে আপনার সামনে তার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করা দরকার, তার বিহেভিয়ার অ্যানালাইসিস করা, তার ফিউচার অ্যানালাইসিস করা, তার মোটিভেশনগুলো হচ্ছে যায় দেখা দরকার, তার লাইফের গোল কোনটা, ফিলোসফি কথা। কেউ যদি এসে বলে আমি অনেক অভাবে আছি, জব খুব দরকার স্যার, আপনি আমাকে 20,000 টাকা জব দেন, আমি একে জীবনও জব দিব না, কারণ এই দরকারের জন্য আসছে, যখন হচ্ছে তার দরকার শেষ হয়ে যাবে সে জব করবে না। আমি আজ যে বিজনেস ওনার, আমার এরকম এমপ্লয় দরকার নাই, আমার এমপ্লয়ি লয়াল হতে হবে, অ্যাটলিস্ট আমার একটা কমিটমেন্ট টাইম থাকতে হবে, এতদিন এত বছর থাকতে হবে, এর পরবর্তীতে তুমি যাও, এর মধ্যে আমি প্ল্যান BC রেডি করে নিব। অতএব আপনার হচ্ছে দেখো বললাম না, সংসার করে যেতে পারবেন কিন্তু আপনি জব করে হচ্ছে লং টার্ম সাস্টেন করতে পারবেন না, কারণ জবের সেক্টরটা অনেক কঠিন। আমরা হচ্ছে যারা বিজনেস ওনার আছি, বিজনেস ওনার যে কেউ হতে পারে না, সবাই চাকরিজীবী হতে পারে। বিজনেস হতে হলে আপনাকে সাইকোলজিক্যালি মাইন্ডসেট অনেক স্ট্রং হতে হবে। এই বর্তমানে পড়াশোনা দিয়ে, বর্তমানে হই হুল্লোড় দিয়ে আপনি যে একটা আনস্কিলফুল লোক হচ্ছেন সেটা আমরা সহজে বুঝতে পারতেছি। অতএব মুখের কথা দিয়ে হবে না, যে বেশি কাজের চেয়ে কথা বলবে আমরা 2 দিন পরে নোটিশ দিয়ে ফি আমানিল্লাহ, আপনি অন্য পথ দেখেন। অতএব আমরাও খুব স্ট্রিক্ট, আমাদের এখানে মায়া দরদ কোনো কিছু নেই। বাট অ্যাজ এ জিনিস হচ্ছে আমরা আবার হচ্ছে এটাও হচ্ছে ডেভেলপ করতেছে। অ্যাজ এ এখনকার সময় মানুষ খুব সম্মান, রেসপেক্ট আশা করে। আগে এক সময় আমরা দেখেছি বসরা হচ্ছে খুব, বা আমাদের বাবারা খুব রাগে ছিল, 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ দিত, তারপরে কাজ করেছি। বাট অ্যাজ এ বিজনেস ওনার বা আপনাদেরকে ওইটা বলবো, আপনারা এখন সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনার এমপ্লয় অনেক জুনিয়র, সুন্দর একটা কাজ, হ্যাঁ বাবা মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর কাজ করেছো, খুব ভালো লেগেছে, যেটা করো না দেখো এটা যদি এইভাবে করো আমার তো পছন্দ হয়নি। কি করছে এইভাবে বলতে হবে না, আমার পছন্দ হয়নি, তুমি একটু চেঞ্জ করে দিবা, এইভাবে আপনাকে পোলাইটলিও বলতে হবে। অর্থাৎ আমি কাকে বলতে পারবো যার মধ্যে কোয়ালিটি আছে। আমি প্রথমে একটা অ্যাগ্রেসিভ কাকে শো করছি, যার মধ্যে কোয়ালিটি নেই, দরকার নেই। এবার যার কোয়ালিটি আছে তার সাথে আমি খুব তাকে আবার রিটেইন করতে হবে, এবং হচ্ছে তাকে আমি সম্মান দিয়ে দিয়ে হচ্ছে যে কাজ করতে হবে, তাকে রেসপেক্ট দিতে হবে। তার মানে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে বা এই যে আপনি সাইকো অ্যানালাইসিস করছেন, এই যে জেনজি যাদেরকে আমরা বলছি, যারা এখন কর্মক্ষেত্রে এসছে, যারা আগামীতে লিড করবে, তো তাদেরকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এখন তো আমাদের প্রচুর এন্টারপ্রেনিউর আসছে, এবং তাদের একটা খুব কমন অভিযোগ হচ্ছে ছেলে পেলে কাজ করতে চায় না, বেশি দিন থাকে না, 3 মাস 6 মাস পরেই চলে যায়, এবং কোনো কিছু বলেও না, ধুম করে চলে যায় একদিন, বা কাগজপত্র নিয়ে কোনো কোথায় কি রাখছে না রাখছে কিছু জানায় না। তো এদেরকে হ্যান্ডেল করার উপায়টা কি? এখন এই জন্য হচ্ছে দেখেন, আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক কিছু করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে যদি ইমার্জেন্সি সিচুয়েশন না থাকে, আপনি প্ল্যান ABC নিয়ে রাখবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে যেভাবে আপাতত এমপ্লয়ি সিলেকশনগুলো হচ্ছে করে থাকি, আমার প্রতিষ্ঠান মডিউলটা হলো আমি প্রথম হচ্ছে একটা স্যালারি স্ট্রাকচার দিয়ে দিই, হ্যাঁ ধরলাম এত 1000 টাকা, আপনি 1 মাস করেন, আপনার 1 মাসের পারফরমেন্স দেখে হচ্ছে যায় আমি দেখবো হচ্ছে যদি আমার ভালো লাগে এই স্যালারিতে আমি আপনাকে আগামী 1-2 বছর ন্যূনতম কাজ করতে হবে। যদি দেখি আমার হচ্ছে কাজ হচ্ছে না, আমি আপনাকে এই স্যালারি দিয়ে দিব, আমার অসুবিধা, কিন্তু এরপর আমি আপনাকে প্রবেশন পিরিয়ড তো একটা থাকে, নরমালি 6 মাসে থাকে একটা, আপনাকে আমি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আপনার কাজ দেখবো, এর পরবর্তী যদি দেখে আপনার মধ্যে আমার কোয়ালিটি আছে, কারণ আপনি এখন ইন্টারভিউ দিয়েও একজন মানুষের কোয়ালিটি অ্যানালাইসিস করতে পারবেন না যে পর্যন্ত আপনি ফিল্ডে তাকে না ফেলাবেন। অতএব এটাও আমাদের নিউ একটা লার্নিং বিজনেসের জন্য আপনি দেওয়ার পরবর্তীতে এবার আপনাকে কমিটমেন্ট আসতে হবে, আমি তোমাকে শেখাবো, তোমার প্রতিষ্ঠানে তোমার পিছনে এই পরিমাণ ইনভেস্ট করবো, তুমি 1 বছর 2 বছর 3 বছর থাকতে হবে, এর মধ্যে চলে গেলে আমাকে এই পরিমাণ জরিমানা দিতে হবে, এরপর তুমি চলে যাও, 3 বছর পরে চলে যাও। আর আপনারা বিজনেস ওনার যারা আছেন তাদেরকে বলবো, সামনে আপনারা এই আশা করবেন না কোনো এমপ্লয়ি 3 বছর 10 বছর থাকবে। অতএব এমপ্লয়ি 2-3 বছরের মধ্যে হচ্ছে পরিবর্তন হবে, আপনার এর মধ্যে ব্যাকআপ প্ল্যান রাখবো, 2-3 বছরের মধ্যে সেকেন্ড আরেকজন তৈরি করে ফেলতে হবে, চেইনটা রাখতে হবে। অতএব কারণ এরা চেঞ্জিং হবে, এটা নেচার চলে আসছে। হ্যাঁ 2-1টা লয়াল পাইলে তো সেটা ভিন্ন, বাট আমার এখন লয়াল দেওয়া দরকার না যদি সে কাজ না পারে। এখনকার যে ছেলেগুলো যদি এসে বলে আমি MS অফিস ওয়ার্ড পারি না এবং AI ইউজ করা পারি না, AI কিভাবে ইউজ করা, আপনি একদম খুব সবাই নর্মাল গুগল সার্চ দেন, নর্মাল আপনি তথ্য দিয়েছেন, আপনার ইনফরমেশন দিয়েছেন, ও যে রেসপন্স করছে ওইটাকে আবার আপনি আপনার মতো করে মডিফাই করে সুন্দর করে দিয়েছে। যে বল ভাই পারি না, আমি বলবো সেই পৃথিবীতে এখন অযোগ্য একটা ছেলে এসেছে, তুমি কি পাস করছো, কেউ তোমার CGPA কথা আমার জানার দরকারই নেই এখন। এক্স্যাক্টলি, এবং এটা এখন বলা হচ্ছে কর্পোরেটে যে
আপনার কি ডিগ্রি আছে, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কত ভালো রেজাল্ট করেছেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আপনি কতটা স্কিলফুল, আপনার স্কিল কতটা, আপনি কতটা কাজটা বের করে আনতে পারেন, কাজটা করার ক্ষেত্রে আপনার দক্ষতাগুলো কি, আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন কিনা, প্রপারলি লিখতে পারেন কিনা, প্রপারলি ডেলিভার করতে পারেন কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি যদি ক্লাস 8 পাশও হন, আমার কিছু আসে যায় না, আই ডোন্ট কেয়ার। এখনকার সময় হচ্ছে যেমন কোনো ছেলে যদি বলে আসে 4 পেয়েছে, আমরাও তো জানি আমাদের যেমন আমার ক্লাসমেটে যারা ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল ছিল, আমার অ্যাক্টিভিটি দেখে তারা খুব টেনশনে পড়ে যেত আমি ফার্স্ট হয়ে যাই কিনা। আমি বলি দেখ, আমার হচ্ছে মুখস্থ করার অ্যাবিলিটি নাই, আমার হাতের লেখা খারাপ, বানান ভুল হয় অনেক কিছু, আমি সিজিপিএ টপ দিতে, বাট আমি টপ 10 অলওয়েজ থাকতাম, টপ হব না, বাট পড়াশোনা শেষ হওয়ার পর আমার সাথে ক্যারিয়ারে টক্কর দিতে চান্স পাবি না, কারণ আমি জানি আমি ওই ফিল্ডের বস। অতএব এখন কেউ যদি 4 পায়, তার মানে সে মুখস্থ বিদ্যার অনেক তথ্য আছে। এখন আমার কাছে এআই চলে আসছে, আমার ইনফরমেশন আমার দরকার নেই স্টোর করার, আমার এখন দরকার যে ইনফরমেশন কাজে লাগানো যায় ইনফরমেশনটাকে, যেমন সেই স্কিলটা। যত আপনার আমার সাইকোলজি বলেন, এইচআর বলেন, ফরেনসিক বলেন, আপনি আমাকে যত কঠিন মডিউল বলেন, ট্রেনিং দেন, আমি যদি না আপনাকে 2-3 দিনের মধ্যে রেডি করে না দিতে পারি, আমি মনে করি অযোগ্য একটা ছেলে। অতএব আমার ইনফরমেশন আছে, আমি শুধু কিভাবে রেডি করে আপনার জন্য খাবারটা কাস্টমাইজ করব কি করে, এটা হচ্ছে আমার যোগ্যতা। এখন এইটাই শিখতে হবে। অতএব আপনার সিজিপি কথা, আমি তো আমার যে সার্কুলার থাকে, আমি মাত্র ইন্টার পরীক্ষা, বাট কোয়ালিটির মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে। আমার আপনার সিজিপি কথা, আমি সিজিপি উল্লেখ করি না, আমার দরকার নেই। কাজ পারছেন কিনা 1 মাস দেখতেছি, কারণ আপনি আমার 1 মাস হাঁটবে না, আমি আপনার সাথে কিছু কাজ দিব, আপনার রেসপন্স দেখে তো বের করে ফেলবো আপনি কি লেভেলের, কতটুকু ভিতরে কোয়ালিটি আছে। আচ্ছা, তাহলে এই যে সিনিয়র লেভেলে এখন যেটা হয়, যেমন বেশ কিছু যদি আমরা বলি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিনসিয়ার লোক পাওয়া, ডেডিকেটেড লোক পাওয়া, ঠান্ডা মাথার লোক পাওয়া, এবং যেহেতু অর্থনৈতিক ব্যাপার, তাদের ইন্টিগ্রিটির ইস্যুসগুলো আছে, তো এই এমপ্লয়িগুলি নির্ধারণ করার ক্ষেত্রে কি আপনারা হেল্প করতে পারেন? এখানে তারা যদি প্রতিষ্ঠান আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা এখানে হেল্প করতে পারবো। এখানে আমরা কয়েক লেভেল হেল্প করি, তারা কি লেভেলে হচ্ছে আমাদের থেকে চাচ্ছে। অতএব তারা যদি বলে আমরা শুধু সাইকোঅ্যানালিসিস চাচ্ছি, তারা বলে না আমাদেরকে বেস্ট এমপ্লয়িটা সিলেকশন করে, তারা যদি বলে না এই ডিসিপ্লিন কিনা, আমরা একে তো প্রতিষ্ঠানে সিও বানাতে চাচ্ছি, কোটি টাকার হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, এখন হচ্ছে সে আসলে বিশ্বস্ত, সে তো অনেক আমাদের কাছে হুজুর করতেছে, দেখাচ্ছে অনেক এমপ্লয় সবকিছু। এখন এটা কি সে ট্রুথ নাকি ফলস, নাকি আসলে সে এরকম? অতএব আমরা যে আজকে ফরেনসিকের টুলস এর কথা বলছি না, কতগুলো যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে ওই অনুযায়ী আপনাকে বের করে দিয়ে দেওয়া হবে। তার মানে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে এখন এই যে ফরেনসিক যে ইনভেস্টিগেশন গুলো আছে, সেগুলো একটা বিশাল বড় হেল্প করতে পারে। একটা হচ্ছে আমাদের এইচআর ম্যানেজারদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারে, অফিসে কোনো ইনসিডেন্ট হলে সেটা ট্রুথনেসটা তারা বের করে আনতে পারে, এভিডেন্সিয়াল পেতে পারে, এবং সবসময় যে আপনাদের কাছে যেতে হবে তা না, আপনারা এমনভাবে তাদেরকে ট্রেন আপ করে দিচ্ছেন যে তারা নিজেরা ওই শিক্ষাটা স্কিলফুল হয়ে তারা নিজেরা এখন বেসিক কাজগুলো অন্তত করে ফেলতে পারবে। জটিল কাজের বেলায় হয়তো আপনাদের সাহায্য নিলেন। আমি যেমন টিম বিল্ড আপে সবসময় পছন্দ করি, যার কারণে আমি ফরেনসিকে এখন যা শিখতেছি, বলছেন আমি ইন্টেলিজেন্সদের একটা টিম তৈরি করতেছি, ওনাদেরকে হচ্ছে শিখাচ্ছি, কারণ আমি একক হচ্ছে মনোপলি বা ফ্যাসিস্ট এই জিনিসগুলো আমি কনসেপ্ট থেকে দূরে। অতএব আমি চাই আমার অনেক বেশি শিক্ষিত লোক, যোগ্য লোক গড়ে উঠুক, কারণ প্রত্যেকেরই প্রচুর কাজের চাহিদা, কাজ কিন্তু এটা শেষ নাই, মানে আমাদের সব জায়গায় লাগবে। এমনকি আমরা যদি স্কুলের কথা বলি, তাই না, স্কুলে বাচ্চা মারামারি করলে কাকে কিভাবে ডিল করতে হবে। স্কুলে একটা আমার প্রেডিকশন শুনবেন? হ্যাঁ শুনি। স্কুলের প্রেডিকশন হচ্ছে বাংলাদেশে আগামী কোন নিউ শিক্ষা ব্যবস্থা আপনি যতই ভালো নিউ শিক্ষা ব্যবস্থা আনেন অ্যাপ্লাই করতে পারবেন না। কেন? কারণ হলো আপনি যাদের দিয়ে অ্যাপ্লাই করবেন, আমি টিচারদেরকে সম্মান করছি, আমার জীবন আমি অনেক খারাপ অবস্থা থেকে আমার টিচার আমাকে বড় করছে, বাট সম্মানের সাথে বলতেছি যে টিচারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, ওনারা যে টিচিং মেথডটা আনা হবে এটা হচ্ছে ওনারা অ্যাডপ্ট করার যোগ্যতা রাখে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কথা হচ্ছে শুধু, কারণ গভর্নমেন্টের ট্রেনিং তো আমরাও দিয়ে থাকি, প্রাইভেট ট্রেনিং তো আমরা দিয়ে থাকি, কে কতটুকু সিরিয়াস কতটুকু নিচ্ছে আমরা চেহারা দেখে বুঝতে পারি, অতএব জানি এগুলো আমরা। এখন ফার্স্ট হচ্ছে টিচার অ্যাডপ্ট করতে হবে, সেকেন্ড হচ্ছে আমি যে চেঞ্জিংটা চাচ্ছি এই চেঞ্জিংটা মা বাবা হজম করতে পারবে কিনা, মা বাবা নিতে পারবে কিনা। মা বাবার অলরেডি তো আমাদের একটা শিক্ষা ব্যবস্থা যেটা কিছুদিন আগে এসেছিল, সবাই মানে আমাদের মা বাবারে নিতেই পারেনি, তারা আন্দোলন করছে, আমরা ভিডিও দেখেছি, কান্নাকাটি করছেন এটা নিয়ে।
আরেকটা হলো এবার হচ্ছে লাস্ট হচ্ছে যে আপনার এই ডিজিটালাইজ এই জগৎগুলো আসে হচ্ছে না পারতেছে আমরা খুব উন্নত দেশের মতো শিক্ষা ব্যবস্থা যাইতে না পারতেছে ওল্ড মডেলে। যেমন এখনকার সময় এআই ইনফরমেশন যে আপনি কত মুখস্থ করবেন, একে এখন দরকার হচ্ছে যে যেটা চীন বা অন্যান্য কান্ট্রিগুলো হচ্ছে করতেছে, ভাত রান্না করে শেখানো। আমাদের মা বাপরা আমরা খুব সাংসারিক লোক, আমাদের দরকার হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে আমি রকেট বানাবো, রকেট কিভাবে বানায় আমি ছোটবেলায় স্কুল লেভেল হচ্ছে তাদেরকে এই খেলনাগুলো দিয়ে দিই। এখন এডুকেশন ব্যবস্থা, এখন আমি যে এটা বলতেছি দিব, আমার শিক্ষক এটাকে অ্যাডাপ্ট করতে পারবে, উনি কি এটা নিতে পারবে, উনি কি ঠিক মতন ফ্যামিলি এটাকে বুঝতে পারবে, এর পরবর্তী ওরা বুঝতে পারলে তো সে বাচ্চাকে শিখবে। একটা চাইল্ড হচ্ছে তখনই হচ্ছে বা সন্তান তখনই শিখে যখন সে আশপাশে দেখে, ইমিটেট করে, বাচ্চারা হচ্ছে ইমিটেট করে, রিপিট করে। সুতরাং আমরা যা করবো বাচ্চা এক্স্যাক্টলি ওটাই শিখবে। তো আমি যদি না জানি, অতএব আমাদের এখানে হচ্ছে যেভাবে পড়ছে এভাবে, অতএব নিউ যে এআই এসে আমাদের দেখেন আমি আসলে আমার প্রেডিকশন গুলো বলতে চাই না, ভয় লাগে আমার বলতে, কারণ মানুষ মিস ইন্টারপ্রিট করবে। একটা প্রেডিকশন হলো চায়না কি করলো হচ্ছে যে আমেরিকার বিপরীতে কম খরচে ডিপচিক হচ্ছে নামে ফেলছে, $1 ট্রিলিয়ন হচ্ছে ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ করা লাগছে। ঠিক এখন ইন ফিউচার হচ্ছে ওরা এগুলো তৈরি করবে, আর ইন্ডিয়ানরা এটাকে খুব সমালোচনা করে টিচার, আর আমরা হচ্ছে কোর্স সেল করব। আর আমি বাংলাদেশের সমালোচনা করতেছি, এআই হচ্ছে নেক্সট দাজ্জাল, এটা নিয়ে রিলিজিয়াস হচ্ছে কন্ট্রোভার্সি হয়ে যাবে, দিন শেষে আমরা গোলামে থাকবো। এইটা খুব দামি একটা কথা বলেছে যে আমরা যতদিন পর্যন্ত না শিক্ষিত না হব, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু আজকের চ্যালেঞ্জ না, সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে, যে না ইংরেজি শিখলে পরে আমরা খ্রিস্টান হয়ে যাব, সুতরাং মুসলমানরা ইংরেজি শিখবে না, মক্তবে পড়বে, মাদ্রাসা পড়বে, কেবল আরবি শিখবে। এবং একটা লম্বা সময় কিন্তু আমাদের মুসলমানরা কিন্তু পিছিয়ে গেলেন, তারপরে যখনই সেটা ধরলেন তখন অনেক দেরি হয়ে গেছে, তাই না? এখন আবার আমরা এটা দাজ্জাল হবে, এটা হ্যান হবে, ত্যান হবে বলে আমরা এআই শিখছি না। কিন্তু জানেন অনেস্ট লোকগুলো আনলে হচ্ছে আপনার পৃথিবীতে অনেক কিছু, যেমন হলো যারা রিলিজিয়াস বলছে আমি ওদেরকে খুব পছন্দ করি এই দিক থেকে হচ্ছে যে ছেলেটা ব্যাংকের হচ্ছে সুদ খায় না সে জীবনে ঘুষ খাবে না, এটা মনে রাখবেন। ব্যাংকে বাংলাদেশে সুদ খাওয়া লিগাল, অতএব কিন্তু আমরা অনেক ছেলে দেখেছি যারা ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্টও রাখে না। এই ছেলেগুলো যদি বিসিএস জব দিত, আমার কর্পোরেট লেভেল যেত, আমি ওকে আস্থা লেভেল, আমার কোনো সাইকোলজি টেস্ট লাগতো না ভাই, ওর লাইফের প্রমাণ আছে, ও জীবন হচ্ছে 20,000 টাকা দিছি, 20,000 টাকার হচ্ছে যে লাইফ স্টাইল লিড করছে, কখনো 1 লাখ টাকার লাইফ স্টাইল লিড করে নাই। একে আমার এত সাইকোলজিক্যাল পরীক্ষাও লাগতো। কিন্তু আবার তো এমনও আছে যে অনেক মানুষকে আমরা দেখি যে যারা লোক দেখানো, না না আমি সুদ খাই না, না না আমি এটা করি, কিন্তু অসৎ জীবনযাপন করেন, দুর্নীতিমূলক জীবনযাপন করেন। আমরা তো আসলে আমি যখন হচ্ছে পিএইচডি করে আমার হাতে 2টা সেক্টর ছিল, একটা হচ্ছে ফরেনসিক সাইকোলজি আর একটা হচ্ছে ইসলামিক সাইকোলজি। আমি 2টাই তখন পড়াশোনা করেছি, কোভিডের সময় প্রচুর পড়েছি। বাট আমি দেখেছি হচ্ছে আমি এখন ফরেনসিক নিয়ে আপনার আমার সাথে পডকাস্ট করছি, অনেক কিছু আমি নাম সুনাম পাচ্ছি, তখন হচ্ছে কি আমি সেম এরকম অনেক আপডেশন ওইটা সেক্টরে নিয়ে আসতে পারতাম। বাট প্রবলেম হচ্ছে এটা কি, আমি এখন ওই পথটাকে আপনারা অনেকে ধ্বংস করে ফেলছে। কিভাবে? যেমন হচ্ছে আমি একটা আপনার সেন্সিটিভ উদাহরণ দিই, জিন হচ্ছে কোরআন শরীফ আছে অ্যাজ এ মুসলিম হিসাবে বিশ্বাস করতে হবে। এবার জিনের কথা বলে হচ্ছে যে মানুষের থেকে আপনি হচ্ছে কি পরিমাণ টাকা আদায় করতেছেন, তাহলে এখন মানুষ ইসলামকে কিভাবে বিশ্বাস করবে? সেকেন্ড হচ্ছে আমরা কাউন্সিলিং এ মানুষ তার সাইকোলজিক্যাল সমস্যা সাইকিয়াট্রিস্টের কাছে আসবে, কাউন্সিলিং নিবে না, সে 5, 10, 20,000 টাকা দিয়ে হুজুরের কাছে যাবে, এতগুলো তাবিজ লাগাবে হচ্ছে, কিন্তু জানে তার হচ্ছে আপনার সিজোপেনিক ডিসঅর্ডার হয়েছে যেটা লাইফ লং থাকবে, বা হচ্ছে ওষুধ খেলে অনেক ক্ষেত্রে 70-80% লোকদের ঠিক হয়ে যায়, কিন্তু না ওই ট্রিটমেন্ট নেবে। এখন যার কারণে হচ্ছে কি খিচুড়ি অনেক জায়গায় পাকানো হয়েছে। এখন আমি সেক্টর দূরে দূরে যদি হচ্ছে এখন যেমন আমি বাংলাদেশ গভর্নমেন্ট বা ফরেন্সিকের নাই যেভাবে খুঁড়তে বাইর করতেছি, ওই সেক্টরের সেম বিহেভিয়ার কখনো চেঞ্জ হয় না। আমি ইসলামিক সাইকোলজিক্যাল ওইগুলো হচ্ছে যখন ধরতাম তখন আমি হচ্ছে বাংলাদেশে অনেক বড় হচ্ছে বিদ্বেষের একটা জায়গা হয়ে যেতাম। আর একটা হলো কি বাংলাদেশে আর একটা কথা বলি, যেমন সাইকোলজির কথা, ইসলামিক সব মুসলিম লোক আমরা ইসলামিক সাইকোলজি কেন প্র্যাকটিস হয় না বা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে পারি না, কারণ হলো আমাদের কাছে ইন্টেলেকচুয়াল ইজ নট কাজ, ইজ নট ফ্যাক্ট, ইন্টেলেকচুয়াল ইজ নট ফ্যাক্ট, আমাদের কাছে ফ্যাক্ট হচ্ছে চেতনা, আমাদের কাছে বিশ্বাস। বাংলাদেশে একটা হিউম্যান ক্রিমিনাল সাইকোলজিটা হচ্ছে আমরা ডেভেলপ করছি, আমরা সবকিছু এক অন্যের মুখোমুখি দাঁড় করায় ফেলছি। সেটা হলো আমি রাইট ও রং, ও মনে করতেছে ও রাইট আমি রং, এবং প্রতিপক্ষ হয় তুমি আমার পক্ষে নাহলে তুমি আমার বিপক্ষ, মা বড় না বউ বড়, এইগুলো আমাদের মা বাবা শুরু করছে আমি বলবো। এর পরবর্তী আমাদের টিচাররা আমার শিখেছে তুমি আমি যে ম্যাথ স্টাইল যে ম্যাথে করে যেভাবে বলছো ওইভাবেই করবা, অন্যভাবে করা যাবে না। এর পরবর্তীতে হলো এবার রিলিজিয়াস কনটেক্সে আমি যে দল করতেছে এই দল একমত হক, বাকিগুলো হচ্ছে যায় নাফরমান বা এখন হলো এখন আমার কথা হচ্ছে এই জায়গার মধ্যে 2টা ওয়ার্ড আছে এখানে, রেসপেক্ট এন্ড অ্যাকসেপ্ট।
রিলিজিয়ন হচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করাতে আপনাকে অনেক মানে হচ্ছে রেস্ট্রিকশন আছে, আপনার জন্য আপনার কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন না, পড়তে পারবেন না, বা হচ্ছে পালন করতে, কিন্তু রেসপেক্ট করার ক্ষেত্রে কোনো ইয়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে কয়জন যে লোক ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের কি পার্সোনালিটি একই ছিল? পার্সোনালিটি টেস্টে চলে আসি, একজন রাগী প্রকৃতি, খুব অ্যাকশন ওরিয়েন্টেড, মানে মারকাট হচ্ছে যায় না, এদেরকে কোনো ছাড়া যাবে না, আরেকজন না ছেড়ে দাও হচ্ছে যায়, হযরত আলী অনেক উদার ছিলেন, কর নিয়ে নাও। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন ভিন্ন পার্সোনালিটির ব্যক্তিত্ব এবং মতাদর্শের লোক ছিলেন, মানে পরামর্শ এক হতো না, কিন্তু দুজনের মধ্যে কখনো মারামারি হয়েছে, সম্মানের জায়গায় কখনো কমতি হয়েছে। অর্থাৎ আমার ভিন্ন ফিলোসফির লোকদের নিয়ে যে আমি চলতে পারি, রাসূল যে জিনিসটা শিখেছে, এটা হচ্ছে যে আমরা হচ্ছে আগে নষ্ট করে ফেলছি, দেন হলো এখন আপাতত যত প্রবলেম, আমি মনে করি এই জায়গাটা ভিন্ন প্রকৃতি, ভিন্ন মেন্টালিটির লোকদের নিয়ে আমি চলতে যে পারার কোয়ালিটি ছিল, সেটা আমরা আগেই নষ্ট করা হয়েছে, দেন হলো বর্তমানে যত সমস্যা সৃষ্টি করতে, আমি রুট এটাই মনে করি। এবং এখন আমাদের কাজ করা দরকার, কথা কম কাজ বেশি, আমাদের আবেগ, চেতনা, স্পিরিট, এগুলি থেকে বের হওয়ার টাইম চলে আসছে। এনাফ ইজ এনাফ। এনিওয়ে, তো আমরা যেখানে আসছিলাম সেখানে আবার ফিরে যাই। সো এইচআর জেনারেশন যারা আছে, হিউম্যান রিসোর্সের যারা কাজ করছে, তারা এটা হতে পারেন। প্লাস একইভাবে আমাদের যারা এমপ্লয়িরা আছে, অন্যান্য গ্রুপে যারা এমপ্লয়িরা আছে, আমরা কি তাদেরকেও তাদের মেন্টালিটি ডেভেলপ করার জন্য, তাদের এই যে যেমন আমরা একটা বলছিলাম যে আমরা একসাথে বসে কাজ করতে পারি না, আমরা একসেপ্ট করতে পারি না একজন আরেকজনকে, তো এই যে হারমোনি, যে সমন্বয় করে থাকা এবং প্রপারলি কিভাবে থাকা যায়, সেটা নিয়েও কি হিউম্যান রিসোর্সে এবং সাইকোলজির সাথে কোনোভাবে মিল আছে, বা এটা নিয়ে কি কাজ করার সুযোগ আছে? এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি এখনকার জেনারেশন নিয়ে যে ট্রেনিং, আমি সব ট্রেনিং, আমি কি একটা বিষয় হচ্ছে, বিশেষ করে আমি কাউন্সিলিং এ এই উদাহরণটা দিই, মানুষ আসলে বুঝতে পারে না তার জন্য সাইকোলজিক্যাল সমস্যা আছে, এখন আমি তাকে কিভাবে বুঝে। এবার আসি কাউন্সিলিং, আমরা মোর প্রফেশনাল থাকে, খুব ইম্প্যাথি। আমি ধরলাম হচ্ছে বলি, ধরলাম একটা বাচ্চা, প্রথম আগে ইমিউনিটি সিস্টেমটা কি বুঝায়, ধরলাম হচ্ছে এখানে কোশ্চেন করা হলো আপনার আপনার ইমিউনিটি সিস্টেম হচ্ছে বেশি, নাকি হচ্ছে আপনার একজন যে ময়লা কালেক্ট করে ওর ইমিউনিটি সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, তখন লোকটা বলে হচ্ছে যার যিনি ময়লা সংগ্রহ করছে তার ইমিউনিটি বেশি। এখন আমার একটা কোশ্চেন হলো, আমরা তো অনেক ভালো হেলদি খাই, ভালো হেলদি ভাবে চলি, তাহলে ইমিউনিটি সিস্টেম হচ্ছে ওর ভালো কিভাবে বলো? তখন ও বলে হচ্ছে অনেক চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে, ওর মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। এবার সাইকোলজিক্যাল ইমিউনিটি সিস্টেম আসেন, ওটা তো শারীরিক, সাইকোলজিক্যাল ইমিউনিটি সিস্টেম হতো আমাদের দরকার, সেটা আমরা কিভাবে তৈরি? তাহলে আপনি বলতেছেন চ্যালেঞ্জে গেলে সাইকোলজিক্যাল ইমিউনিটি সিস্টেমে যাবে। এখনকার আমাদের যে জেনারেশন বা আমরা তৈরি হচ্ছি, আমরা কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য হচ্ছে রেডি কিনা? না, তাহলে আমরা হচ্ছে আমাদের ইমোশন, ইমিউনিটিটাকে বা রিজিলিয়েন্স বলে, এখানে অনেক টার্ম আছে, আমি এত সহজ করে বল, সেখানের মধ্যে হচ্ছে আপনি নিজেকে তৈরি করতেছেন না। এবার আরেকটা উদাহরণ দেওয়া লাগে, মানুষ আসলে বুঝে না যে তার নিজের প্রবলেম আসলে আশপাশের লোক না, আশপাশের লোক টক্সিক না, টক্সিক হচ্ছে আমি নিজে, সবকিছু এখানে, সব প্রবলেম আমি এখানে। এখন আরেকটা জিনিস উদাহরণ দেওয়া হলো, মনে করেন একটা ছেলে, মা বাবা অনেক সচেতন, অনেক হেলদি খাবার খাওয়ায়, বাচ্চা জন্মগ্রহণ করার পর তাকে অর্গানিক খাওয়া দাওয়ার বড় করালো, তাকে এরকম সাইকেল চালাতেও শেখানো হলো, ছেলেদের সাথে মিশতে দেওয়া হলো না, মাটিতেও যাইতে দেওয়া হলো না, খুব অর্গানিক ভাবে বড় করছে, ছেলে বড় হচ্ছে, গাড়িতে করে নিচ্ছে, ভালো রেজাল্ট করতেছে, স্কুল কলেজ সবাই যাচ্ছে, ছেলের লাইফে কোনো প্রবলেম নাই। এবার আমার আপনার কাছে কোশ্চেন, একে আসলে সাইকোলজিক্যালি হেলদি সাস্টেইন করতে পারবে না? কিন্তু এখন আপনি তাকে যদি বলেন তোমার তো অনেক প্রবলেম, বলো আমার লাইফে কোন জায়গায় প্রবলেম, আমি হেলদি আছি, সুস্থ আছি, কোন আমার প্রবলেম নেই, কিন্তু সে যে জানা তার যে স্কিল ডেভেলপ করছে, এই ডেভেলপ নিয়ে সে 10 জনকে নিয়ে চলতে পারবে না, এই স্কিল দিয়ে হচ্ছে সে সংসার করতে পারবে না। আমরা তো এটাই বলি যে আমাদের বাচ্চাদেরকে বলেন যে তো ফার্মের মুরগির বাচ্চা, তো আমি তখন একটা প্রশ্ন করি, ওকে ফার্মের মুরগির বাচ্চা বানাইলো কি? মা বাবা। এই জন্য আমরা বলি এখনকার প্রত্যেক মা বাবাকে হচ্ছে প্যারেন্টিং শিখতে হবে, এবং 99% হচ্ছে থেকে আমরা 90% বলি মা বাবা প্যারেন্টিং এ জানে না। এবং এখন বোধহয় প্যারেন্টিং এর শেখাটা অনেক বেশি জরুরি, কারণ কি এআই এসছে, জগৎটা নতুন, বাচ্চাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সবকিছু আমরা এতদিন যেভাবে বড় হয়ে এসছি, যেভাবে দেখে এসছি, আর এখনকার যে সময় এত বেশি আলাদা, এটা কি করে হ্যান্ডেল করতে হবে এটা আমাদের জানা নাই। এখনকার আমরা যে প্যারেন্টিং টেকনিক ইউজ করি, আমার হচ্ছে আরেকটা প্রেডিকশন, আগামী 30 বছর পরে বা 20 বছর পরে প্যারেন্টিং টেকনিক আবার চেঞ্জ হবে। অতএব হচ্ছে সেম টেকনিক দিয়ে কখনো চলা যাবে না, আপনাকে প্যারেন্টিং কন্টিনিউয়াসলি, ইটস আ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আপনার মা বাবা কখনো হচ্ছে আপনাকে হচ্ছে যাই সরি জীবনও বলে না ভুল করে, এখনকার আমরা প্যারেন্টিং ট্রেনিং এ বলি হচ্ছে আপনি ভুল করেছেন, আপনাকে সরি বলতে হবে। এক্স্যাক্টলি।
কারণ এখনকার ছেলেমেয়েরা সম্মান আশা করে। আগে হচ্ছে একদম গণহারে সবাইকে যা বলছে করবি, আবার কথা কস দিমু একটা মাইর। এখন এটা পারবেন না, অতএব আবার নেক্সট ডে কি হবে সেটা নেক্সট সিচুয়েশন দেখে আপনার কাস্টমার তখন আবার সে অনুযায়ী ব্যবস্থাটা। অতএব বিজনেসের ক্ষেত্রে সেম একই অবস্থা। জেনজির জন্য আমরা বলছি যে জেনজির কে নিয়ে এখন সমস্ত প্রতিষ্ঠানেই তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জ ফেস করছেন। তো জেনজিদের আমরা কিভাবে একটা ওয়ার্কেবল ফোর্সে নিয়ে আসতে পারি, তাদের অস্থিরতা কমাতে পারি, তাদের ফোকাস বাড়াতে পারি? একটা হলো, আমি যদি হচ্ছে প্রথমে যে কমিটমেন্ট ওয়ালা নয়, আমি তার সাথে কোনো কাজে করবো না। যে আমার সাথে কমিটমেন্ট, কিন্তু সে তো আমাদেরই বাচ্চা। এখন একটা হলো আপনার বাচ্চা কয়টা, ওই বলে না দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ক্ষেত্রে ভালো। এখন এখানের মধ্যে হচ্ছে যে আপনার পুরো সিস্টেম কোলাপস করে যাবে যদি 3-4টা হচ্ছে যে একসাথে যাই রিজাইন করে। আমি কিছুদিন আগে আমাকে এক স্যার কষ্ট করে বলতো, মিরাজ জানো পুরো আমার একদম সবগুলো একসাথে হচ্ছে রিজাইন করে ফেলছে, আমার পুরো এখন অর্গানাইজেশন আমি চালাইতে পারতেছি না। আপনি এখন এখানের মধ্যে কিভাবে হ্যান্ডেল করবেন এই জায়গা? যখন এই জায়গাগুলো আসবে, সে হচ্ছে যে আমি হচ্ছে ওর প্রতি আস্থা রাখতে পারবো আগামী 1-2 বছর পর্যন্ত, ওকে। সে হচ্ছে ইম্পালসিভ, আমি তাকে মাইন্ডফুলনেস শিখাবো, আমি তাকে কিভাবে কুল কাম হতে পারে, ফোকাস ধরে রাখতে আমি তাকে শিখাবো। এখন তার হচ্ছে সে ক্রিটিসিজম নিতে পারে না, সে অনেক চ্যালেঞ্জ থিঙ্কিং করতে পারে না, আমি তাকে হচ্ছে এই রিলেটেড সাইকোলজিক্যাল যে টেকনিকগুলো আছে আমি সেগুলো তাকে হচ্ছে যে শিখাবো। আমি একজন আছে অন্যের ইমোশনগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে না, সে সারাক্ষণ পড়াশোনা করতে ওয়ান কাইন্ড অফ রোবোটিক হয়ে গেছে, আমি তখন হচ্ছে পারসেপচুয়াল পজিশন এনএলপি টেকনিক দিয়ে আমি তাকে অন্যের ইমোশন বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ যার যে প্রবলেম হলে আপনার সলভ করা যায়। পৃথিবীতে সকল কিছু ট্রিটমেন্ট আছে। এখন আপনি যদি মনে করেন আমার রোগ নাই, ট্রিটমেন্টও নাই, আর যদি ট্রিটমেন্ট নিতে চান সবকিছু সম্ভব। আপনি এদেরকেও নিয়েও কাজ করা যাবে যদি ওরা চেঞ্জ হতে চায়। রাইট, এবং ওদেরকে চেঞ্জ করাও তো যাবে, কারণ ওরা তো ওদের ভালোটা বোঝে, ওদের সাথে সেভাবে বসে ডিল করতে হবে। এবং আমাদের বাচ্চাদের জন্য আপনার কি মনে হয় না যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে ওদের সময় চলে এসছে গ্রুপ ধরে তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে বলা আগামীর দিন কি হতে পারে, কিভাবে তাদের রেজিলিয়েন্স হওয়া উচিত, কিভাবে ইম্পালসিভনেস থেকে বের হয়ে এসে ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতাটা বাড়ানো যায়, এই ব্যাপারে তাদেরকে বলা উচিত। এবং এটা নিয়ে এখন অনেক বেশি জোর দেওয়া উচিত। আমাদের আসলে দিন খুব কষ্ট লাগে হচ্ছে, আমরা এমনও অনেক দেখেছি হচ্ছে সে মারা যাবে, সবকিছু হবে, কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাবে না, কাউন্সিল যাবে না, কারণ হচ্ছে লোক তাকে পাগল বলবে। সে ঘরের মধ্যে সবকিছু ভেঙে ফেলতেছে, ইমোশনের কন্ট্রোল নেই, নিজে অশান্তির মধ্যে আছে, পরিবার অশান্তি রাখতেছে, কারণ হলো এই জায়গাগুলোর ক্ষেত্রে। আর এখন স্কুল কলেজগুলোতে আমাদের সাইকোলজিস্ট, কাউন্সিল এগুলো দরকার হচ্ছে। এক হচ্ছে আমাদের গভর্নমেন্ট লেভেলে ওনারা বুঝতেছে না যে আমাদের এদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং করতে হবে। সেকেন্ড কথা হলো আমাদের মাত্র হাতে গোনা 3-4টা ডিপার্টমেন্ট আছে যারা কোয়ালিটিফুল স্টুডেন্ট হচ্ছে যায় মানে স্কিলফুল করে বা ট্রেন আপ করে। আর বাকিগুলো আমি বলবো সার্টিফিকেট ছাড়া হচ্ছে কোনো কিছু না। ট্রেনিং আমরাও করাই, অতএব আমি এখানে খুশি করার জন্য কখনো মিথ্যা বলতে আমি ওরা জানে আমি স্টুডেন্ট যারা আমার 2 মাসের ট্রেনিং করছে ওরা বুঝে এই জায়গাগুলোকে হচ্ছে যে চেঞ্জ করতে হবে। আমি সত্য বলতে সবসময় পছন্দ করি। অতএব স্কুল কলেজগুলোতে আপনার কাউন্সিলিং লাগবে এবং হলো হচ্ছে আপনার চেঞ্জ হতে হবে। আমার যে সমস্যা থাকতে পারে, আমাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে যাবে এবং ফিউচার আমার কি কি চ্যালেঞ্জ আসতে পারে এটা আমাকে জানতে হবে। এবং যেমন আমি একজনকে প্রমোশন দিয়ে দিলাম, এই অনেক ভালো অনেস্ট, আমি ওকে যে প্রমোশন দিয়ে দেয় অ্যাকাউন্টসে দিয়ে দিলাম, কিন্তু হতে পারে ওই ব্যক্তির হচ্ছে হিসাব করার অ্যাবিলিটিটা কম। আপনি টেস্ট করছেন, আপনি তো তার অনুযায়ী দেখছেন। অতএব কাউকে আমি প্রমোশন দিব, প্রমোশন দেওয়ার সময় এই জিনিসটাও খেয়াল করতে হবে সে ওই ফিউচার চ্যালেঞ্জগুলো বুঝে কিনা, সে নিতে পারে কিনা। আমরা অনেকে আমাদের লাইফে ফিউচার চ্যালেঞ্জ অ্যানালাইসিস করতে পারি না এবং পরবর্তীতে হচ্ছে ওইটার জন্য প্ল্যান ABC রেডি থাকে না। রাইট, বাহ, চমৎকার। মিরাজ হোসেন, অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে, এত ভালো লাগলো। আমার খুবই পছন্দের সাবজেক্ট সাইকোলজি, স্পেশালি ফরেন্সিক সায়েন্সের মতো তো এক্সাইটিং জিনিস হয় না। আজকে অনেকগুলো জিনিস আপনার কাছে শিখলাম। একটা হচ্ছে যে আমাদের আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আমরা মামলা তদন্ত করছি, এভিডেন্স কালেক্ট করছি, আইন আদালতে এভিডেন্স প্রেজেন্ট করছি, সেটার ব্যাপারে এখন আমাদের সায়েন্টিফিক ওয়েতে যাওয়া উচিত। কারণ এখন যে সময় এসছে, আগে যেমন জোর জবরদস্তি করে জবানবন্দি নেওয়া যেত, এখন সেটা ধোপে টিকবে না। তো আমরা যত বেশি সিস্টেমেটিক্যালি প্রসেস অনুযায়ী এবং 100% অ্যাকুরেসি দিয়ে এভিডেন্স কালেক্ট করতে পারবো এবং সেটা আদালতের সামনে প্রেজেন্ট করতে পারবো, তত নির্ভুল বিচার হবে, হয়রানি থেকে লোকজন মুক্ত পাবে, দ্রুত বিচার কার্য হবে। এবং এটার জন্য যে আমাদের যে যোগ্যতা এবং দক্ষতা লাগবে সেটার জন্য আপনি কাজ করছেন। আমাদের সরকারকে সারা বাংলাদেশ জুড়ে ফরেন্সিক ল্যাব তৈরি করা, সেই জন্য দক্ষ যোগ্য মানুষ, স্কিলফুল মানুষ তৈরি করা, সে কাজগুলো করতে হবে। তারও আগে যেটা লাগবে যে আমাদের রাষ্ট্রকে বুঝতে হবে যে এখনকার দিনে এটা আসলে খুব জরুরি
কারণ এই সময়টা এখন অনেক বেশি সাইকোলজি ডিপেন্ডেন্ট এবং সাইকোলজি দ্বারা নিয়ন্ত্রিত, এবং একমাত্র সাইকোলজি পারে এটাকে মেনটেন করতে। আরেকটা জিনিস আজকে আমরা জানলাম যে আমাদের হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমরা যেহেতু মানব সম্পদ নিয়ে কাজ করি, আমাদের কাজগুলো এখন যেহেতু মানসিক, আগে তো লোকে কায়িক পরিশ্রম করতো, এখনকার মানসিক পরিশ্রম, সো মন নিয়ে কাজ করে। সো মনের যে সুস্থতার জন্য অনেক বেশি আমাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার, এবং একজন এইচআর প্রফেশনাল যত বেশি সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ট্রেনিং তার থাকবে, তিনি তত করে মানব সম্পদ ব্যবস্থাপনাটা ভালো করে করতে পারবেন। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত সমস্যাগুলো হয়, ভালো লোক নেয়া, যোগ্য লোক নেয়া, দক্ষ লোক নেয়া, সৎ লোক নেয়া, এটার ক্ষেত্রেও এই ফরেন্সিক অ্যানালাইসিস, সাইকো অ্যানালাইসিস এগুলো খুব হেল্প করতে পারে। সুতরাং আমাদের যারা একটা কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে, যাদের উপরে পুরো প্রতিষ্ঠানটা নির্ভর করবে, সেটা চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ সেলস অফিসার যারা আছেন, যারা পুরো প্রতিষ্ঠানটাকে চালান, সেই লোকগুলো এই প্রতিষ্ঠানটার জন্য কতটুকু ফিট সেটা বোঝার জন্য আমাদের ফরেন্সিক সাইকো অ্যানালাইসিসটা করাটা খুব জরুরি। কারণ প্রতিষ্ঠানের যে চাওয়া, প্রতিষ্ঠানের যে মুড স্টাইল, তার সাথে উনি কম্পেটেবল কিনা সেটা জানাটা জরুরি, এবং সেটার ক্ষেত্রে আপনারা সহায়তা করতে পারেন। এবং বিভিন্ন সময়ে অনেক প্রতিষ্ঠানই যেটা হয় যে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যায় যেখানে তাদের ইনভেস্টিগেট করতে হয়, সেটা আর্থিক হোক, সামাজিক হোক, কাজকর্মের বেলায় কোনো ফরক, অনেক কিছু, যেটাতে আসলে পুলিশ কেসে তারা যেতে চান না, কারণ পুলিশ কেসে চলে গেলে তখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সেটা অনেক সময় লাগে। কিন্তু তারা অফিসের মধ্যে এটাকে সমাধান করতে চান, নীরবে সমাধান করতে চান, রেপুটেশনের একটা ব্যাপার থাকে পুলিশ গেলে, সেক্ষেত্রেও আপনাদের সহায়তা নিতে পারেন। এবং এই সাইকোলজিক্যাল হেল্পগুলো, সাইকো অ্যানালিসিসগুলো আমাদের খুব সহজেই এই সাপোর্টটা দিতে পারে। তাতে করে যেটা হয় যে আমরা এখন দেখা যায় ঢালাওভাবে অফিসের একেবারে অনেককে, মানে রাঘব বলরা ছাড়া পেয়ে যায়, নিচের লেভেলের অফিসারগুলোকে ধরে আটকে তাদেরকে হয়রানি করতে থাকে, নিরীহ মানুষ। সেক্ষেত্রে কর্পোরেটের যে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন যখন চলে, যেগুলি সেন্সিটিভ ইনভেস্টিগেশন, যেটার জন্য তারা পুলিশের কাছে যেতে চান না, সেগুলোর ক্ষেত্রে এই ফরেন্সিক অ্যানালাইসিস, মেন্টাল অ্যানালাইসিস এটা হেল্প করতে পারে। এবং আরেকটা বড় জায়গা যেটা আমাদের এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে জেনজি যারা আছে তাদেরকে কর্মক্ষেত্রে সুস্থির করে তোলা, এই অস্থির সময়ে এসে তাদের ইম্পালসিভনেসটাকে কমিয়ে তোলা, তাদেরকে কাজের ব্যাপারে মনোযোগী করে তোলা, কারণ আগামীতে তারাই দেশটাকে পরিচালনা করবে। সুতরাং এই জেনারেশনটাকে কি করে কাজের সাথে অ্যাটাচ করা যায়, তাদের স্কিল বৃদ্ধি করা যায়, সেটা নিয়েও কিন্তু আমাদের সাইকো অ্যানালাইসিস, আপনার ফরেন্সিক অ্যানালাইসিস এগুলো কাজ করতে পারে। খুব অবাক হয়ে আজকে যেটা জানলাম যে আমাদের এখনকার জীবনের প্রায় সব জায়গাতেই ফরেন্সিক অ্যানালাইসিস, ফরেন্সিক আন্ডারস্ট্যান্ডিং, ফরেন্সিক বিহেভিয়ার, এই সব কিছু জড়িয়ে আছে। কারণ আমাদের এখন দিনটা প্রযুক্তি আমাদেরকে মানসিক জায়গায় নিয়ে এসছে, কায়িক জায়গার বদলে। সো এই ফিল্ডটা এখন বিশাল বড়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশ এই ফিল্ডটাতে এখন শূন্য পর্যায়ে আছে প্রায়। আপনি এটা যাত্রা শুরু করেছেন মিরাজ, এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, আপনার একটা নিজের এজেন্সি খুলেছেন, এবং যেভাবে আপনি প্ল্যান দিয়েছেন সরকারকে, বিভিন্ন জায়গায় কাজ করছেন, আশা করি সবার বোধোদয় হবে, সবাই বুঝতে পারবেন যেটা আসলে কতটুকু জরুরি, এবং নিশ্চয়ই অগ্রপথিক হিসেবে আপনাকে আমরা সবসময়ই আমাদের ধন্যবাদটা দেব। স্যার, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে আপনাকে দেখে বড় হয়েছে। আপনার ওই সময় আমাদের জন্য লেজেন্ড হিরো ছিলেন। আপনি যখন বিটিভিতে কুইজ করতেন, প্রতি সপ্তাহে আমরা ওই টাইমে অপেক্ষা করতাম আপনাকে দেখার জন্য। নিজে নর্মাল গ্রাম অঞ্চলে পড়াশোনা করা, বাট আপনি ক্যাডেট কলেজে ছেলেদের নিয়ে কথা বলতেন, কত কিছু জানতো, তখন শুধু হা করে তাকিয়ে থাকতাম। সেই লিভিং লিজেন্ডের সাথে কথা বলতে পারছে। আপনি যত না আমাকে দেখে এক্সাইটেড, এর চেয়ে বেশি আমি এক্সাইটেড। আর কিভাবে এখন কি এটা আসলে সম্ভব? আমি ছোটবেলায় যাকে টিভিতে দেখেছি, আমি আমার আম্মু সহকারে, আপনি সেই ব্যক্তি যার এখন আমার ইন্টারভিউটা নিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আর যেভাবে আপনি আমার কাজগুলোকে অ্যাকসেপ্ট করছেন, সবার সামনে তুলে ধরেছেন, এই জন্য আপনাকে এবং এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিরপেক্ষভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারি, এবং আমার পিএইচডিটা যেন দ্রুত শেষ হয়, এবং প্রতিষ্ঠানটা যেন বাংলাদেশে একটা বড় অবদান রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। নিশ্চয়ই আমাদের সেই প্রার্থনা থাকলো, এবং আগামীতে আবারও আমরা মিরাজ হোসেনকে চাই, আমরা আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলবো, এবং আমাদের সবার জন্য, আমাদের বাংলাদেশের জন্য মিরাজ হোসেনের এই প্রচেষ্টাটা সফল হওয়াটা খুব জরুরি।
খুব খুব জরুরি। দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী এপিসোডে। ABP, Making Professionals.